দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যায়। গ্রেট। আচ্ছা, এইখানে আমরা যারা আছি, আমরা অনেকে আছি এখানে, তাই না? এখানে বেশিরভাগই আমরা এখানে যারা আছি তাদের আসলে মূল ফোকাসটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা। কিছু কিছু হয়তো আমরা আছি যারা জব করার জন্য হয়তো কোনো একটা স্কিল শিখতে আসছি, বা কোথাও একটা কোনো একটা স্কিল আমার দরকার, আমার এই জন্য হয়তো ওই স্কিলটা আমি শিখতে এখানে আসছি। এরকমও কিছু কিছু আমরা আছি হয়তো, বাট বেশিরভাগই আমরা এখানে 90 থেকে 95% স্টুডেন্টই সরাসরি ফ্রিল্যান্সিং করার জন্য এখানে আমরা আসছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি রিমোটলি একটা স্কিল, যেটা রিমোটলি কেন বলতেছি কারণ এইটাই মোস্ট পপুলার আর কি। এটা আসলে রিমোটলি না হয়ে সরাসরি যে কাজ করার সিস্টেমটা, এটাও ফ্রিল্যান্সিং। বাট এইটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে রিমোটলি বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করে দেওয়ার সিস্টেমটার মাধ্যমে আমরা হয়তো একটা আর্নিং করবো এখানে। এখন ফ্রিল্যান্সিং এর জন্য কিছু বিষয় ইম্পর্ট্যান্ট, লাইক ধরেন আপনি জব করবেন, জব করার আগে আপনাকে কি করতে হয়? একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, আপনাকে লেখাপড়া করতে হয়। এখন লেখাপড়া আপনি কিসে করবেন? আপনি নর্মালি কি করবেন? প্রথমে হচ্ছে প্রাথমিক শিক্ষা, তারপরে হচ্ছে উচ্চতর শিক্ষা, হয়তো বা তারপর আপনি গ্রাজুয়েশন করবেন, সো আদার্স বা যেই আপনি যে বিষয়ে কাজ করতে চান ওই বিষয়ে আপনাকে করতে হবে। এখন আপনি যেটাই করেন, কিছু জিনিস আপনার কিন্তু কমন লাগবে। কি? এই যে যখন আপনি লেখাপড়াটা করবেন, আপনার কিছু অ্যাসেট লাগবে। কেমন? খাতা, কলম, এরকম, রাইট? এগুলো তো আমরা কি করি? প্র্যাকটিস করি, নোট করে রাখি। বা আমি যে জিনিসটা পারতেছি বা আমি যে জিনিসটা পড়তেছি, ওই জিনিসটা আমি মেমোরাইজ করার জন্য আমি কি করি? আমি লিখে রাখি বা আমি নোট করে রাখি। ঠিক আছে? বই, খাতা, কলম এগুলো লাগে, তাই না? এগুলো কি আমার এই যে থ্রু আউট দি জার্নি, এই জার্নির একটা অ্যাসেট। এরকম আপনি যেই স্কিলই শিখতে যান দুনিয়াতে, আপনার এই অ্যাসেটগুলো স্মুথ হওয়া জরুরি। লেটস সে আপনি কোনো একটা ক্লাস করতেছেন, সবার কাছে বই আছে, আপনি চিন্তা করলেন এই বইটা কেনার দরকার কি, আমি যখন লেকচার হবে আমি লেকচার অ্যাটেন্ড করবো, লেকচার শুনে আমি মুখস্থ করে ফেলতে পারবো। হ্যাঁ, হয়তো আপনি হইতে পারে যে অত বেশি ট্যালেন্টেড যে আপনি লেকচার শুনেই মুখস্থ করে ফেলতেছেন, পরবর্তীতে আপনার আর বই দরকার হচ্ছে না। আপনার ডিফারেন্ট কেস, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 99% স্টুডেন্টদেরই হয়তো ওই বইটা হইলে আমি এক্সট্রা একটা বেনিফিট পাবো, অ্যান্ড আমি আমার লাইফের একটা বড় একটা সময় দিয়ে দিচ্ছি এর পিছনে। তো আমি এত কষ্ট করতেছি, সব কিছুই করতেছি, জাস্ট একটা বই না কিনে আমি আমার এই স্কিলটাকে কম্প্রোমাইজ করতে চাই না। এই জন্য আমরা কি করি? আমরা সবাই কিন্তু বই, খাতা, কলম এগুলো কিনে নিই, তাই না? এখন ধরে নেন আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে খুব ভালো মানের একটা কম্পিউটার নিতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন না, ভালো মানের কম্পিউটার নিলাম না, আমি কোনো মতে একটা কম্পিউটার নিলাম, হয়তো 20, 25, 30 হাজার টাকার একটা কম্পিউটার নিলাম, আমি তারপর ভিডিও এডিটিং শেখা শুরু করলাম। হয়তো ইনিশিয়াল স্টেজে কিছু কিছু জিনিস আপনি করতে পারবেন, বাট যত গভীরে যাবে বা প্রফেশনালি যখন শেখার চেষ্টা করবেন, এই কম্পিউটার দিয়ে আপনার কিন্তু আর হবে না। তো আপনি ওই যে শুরুতে ভুল ডিসিশন নিছিলেন, ভুল ডিসিশনে ইদার আপনাকে কি করতে হবে? প্রচুর সাফার করতে হবে, অথবা আপনার ওই জার্নিটাই আর আপনি কন্টিনিউ করতে পারবেন না। এইসব বিষয়ের সাথে তো আমরা পরিচিত, তাই না? দেখা যায় যে সব কিছু ওকে, আমি সময় দিচ্ছি, সব কিছু করতেছি, বাট আমি প্রপার ইকুইপমেন্টের অভাবে আমি কিন্তু খুব ভালো করতে পারি না ওই ডিপার্টমেন্টে। এটা আমাদের দেশে খুবই কমন, বাইরের দেশে এই জিনিসটা হয় না। বাইরের দেশে সবসময় দেখা যায় যে উন্নত বিশ্বে বিশেষ করে ইকুইপমেন্টগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ইভেন কি করা হয়, হয়তো বা দেখা গেল যে স্কুলের ফিসের সাথে বা আপনি যে একাডেমিক লেভেলে আপনি করতে যাচ্ছেন ওইটার সাথে কি করে তারা, এইটাও টাকাটা নিয়ে নেয় বা এটার পেমেন্টটাও নিয়ে তারাই সরাসরি প্রোভাইড করে, যাতে করে কোনো স্টুডেন্টসের এই ব্যাপারে ল্যাকিংস না থাকে। আচ্ছা, এই এত কিছু বলার মানে কি? আসলে আসলে হচ্ছে আপনি যেই কাজটাই করেন, আপনার যদি প্রপার ইকুইপমেন্ট না থাকে, আপনার যদি প্রপার প্রস্তুতি না থাকে, এবং সেটা যদি আরো হয় এমন হয় যে শর্ট জার্নিতে আপনাকে প্রচুর জিনিস শিখতে হবে, যেমন আমরা এখানে ফ্রিল্যান্সিং করতে আসছি, আমাদের জার্নি কিন্তু অনেক বড় না, ঠিক আছে? কয়েক মাসের জার্নি আমাদের। এর মধ্যে আমাকে এমন একটা স্কিল শিখতে হবে যেটাতে আমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবো, এন্ড আমি কাজ করলে এটাতে ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করবে। সো আমি কিন্তু জাস্ট বেসিক কোনো মতো শিখলে কাজ হবে না, আমাকে প্রফেশনালি শিখতে হবে। সো আমাকে ওইরকম সব কিছু আমার ফিটফাট থাকাটা জরুরি। এখন আমাদের জন্য আসলে ইকুইপমেন্টটা কি? সর্বপ্রথম ইকুইপমেন্ট যেটা ছিল একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, যেটা আমাদের সবারই আছে, এই কারণে আমরা সবাই আজকে ক্লাসে আছি, তাই না?
আচ্ছা, এখানে কি কেউ আছেন যার শুধু মোবাইল আছে, কম্পিউটার নেই? তারপর আমি এই কোর্সটা করতেছি। কেউই নেই, তাই না? থাকার কথাও না, কারণ এটা খুবই বেসিক একটা জিনিস। ঠিক আছে, কম্পিউটার এই ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য বা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, ওয়েব ডিজাইন শেখার জন্য, ওয়ার্ডপ্রেসের কোর্স করার জন্য কম্পিউটার খুবই খুবই বেসিক একটা জিনিস, যেটা সবারই দরকার। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি সময় দিব, কষ্ট করব, ইন্টারনেট কানেকশন সব কিছু নিশ্চয়ই মোবাইল আছে, শুধু শুধু টাকা খরচ করে কম্পিউটার নিতে যাব না। এতে করে কি হবে, আপনার শুধু সময়টাই নষ্ট হবে। আসলে খুব বেশি বেনিফিট এই কোর্স থেকে আপনি বের করতে পারবেন না। এরকম সব কিছু অ্যাসেটের মধ্যে আরও একটা অ্যাসেট আপনাদের জন্য জরুরি। সেটা হচ্ছে আপনাদের কাজ যেখানে করবেন, ডোমেইন অ্যান্ড হোস্টিং। আচ্ছা, ডোমেন হোস্টিংয়ে কি হবে? ডোমেন হোস্টিংয়ে আপনি যেই প্র্যাকটিসগুলো করবেন, আপনি একটা কাজ করবেন, আপনি কোনো একটা প্লাগইন কিভাবে কাজ করে, ওই প্লাগইনের ফিচার কি, কোনো একটা ফাংশনালিটি অ্যাড করবেন ওয়েবসাইটে, এই পুরো জিনিসটা আপনার কাছে যদি একটা প্রপার ডোমেন হোস্টিং না থাকে, আপনি প্রপারলি প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, অনেকে বলতে পারেন ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে হবে কিনা, এটাতে কোয়ালিটি আকাশ পাতাল থাকবে। অ্যান্ড বাকিরা সবাই, যেখানে ওয়ার্ল্ডে এরকম লক্ষ লক্ষ স্টুডেন্ট যেখানে কাজ করতেছে নিজের ডোমেন হোস্টিং প্রপার একটা সার্ভারে, সেইখানে আপনি হয়তো ফ্রি সার্ভারগুলো দিয়ে ট্রাই করতেছেন, হয়তো কিছু কাজ করতে পারবেন, বাট যখন পেইড থিম উঠাইতে যাবেন, পেইড প্লাগইন উঠাইতে যাবেন, যেগুলো আমরা প্রোভাইড করব, ওইগুলো প্রপারলি সাপোর্ট করবে না, একটা সাপোর্ট করতেছে একটা করতেছে না, তখন আপনি আসলে খাপ খাইয়ে উঠতে পারবেন না। কারণ আপনার হাতে খুবই শর্ট টাইম, সপ্তাহে 2টা করে ক্লাস হয় আপনাদের। ঠিক আছে, আর হয়তো এক্সট্রা প্র্যাকটিস করতে হবে আপনাকে। তখন আপনি যখন দেখা যাবে একটা জায়গাতে আপনার প্রপারলি হচ্ছে না, আপনি আর এই ধকলটা কাটায় উঠতে পারবেন না। এই জিনিসটা আমাদের পূর্বে সব, আপনার 300 নাম্বার ব্যাচ, চিন্তা করে দেখেন আপনাদের আগে আরও 300টা ব্যাচ চলে গেছে। সো আমাদের অতটুকু ধারণা হয়ে গেছে স্টুডেন্টরা কোথায় কোথায় ভুল করে। এই জন্য এত স্ট্রংলি বলা আপনাদেরকে। ঠিক আছে, এখন আপনার চিন্তা হইতে পারে ডোমেন হোস্টিং কি করব, ডোমেন হোস্টিং করতে পারবো, ডোমেন হোস্টিং জিনিসটা কি, কেমনে নিব, কোত্থেকে নিব, জিনিসটা কি, কি কি বিষয় মাথায় রাখতে হবে, কিভাবে ম্যানেজ করবেন, অ্যান্ড কই কই থেকে নিতে পারেন, বা আপনাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন উইথ ওয়ার্ডপ্রেস, তাদের জন্য স্পেশালি কেউ ডোমেন হোস্টিং প্রোভাইড করতেছে কিনা, এই সব কিছু আজকে শেয়ার করবো আমি এখন আস্তে আস্তে। ঠিক আছে, এখন ধরেন একটা কম্পিউটার কিনবেন, একটা কম্পিউটারের মধ্যে র্যাম দরকার হয়, রোম দরকার হয়, আবার অনেকেই বলে গ্রাফিক্স কার্ড আছে, এইটা আছে। আপনার জন্য কোনটা কোনটা লাগবে? যেমন আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করবেন, আপনাদের হয়তো বা একটা ভালো র্যাম দরকার হবে, রোম মোটামুটি হইলে চলবে, গ্রাফিক্স কার্ডটা আপনাদের জন্য ম্যান্ডেটরি না। বিল্ট ইন গ্রাফিক্স কার্ড যেটুকু হয় অতটুকু দিয়ে না। অ্যান্ড আপনাকে যদি কেউ সাজেশন দেয়, তোমার র্যাম লাগবে, বিশাল অ্যামাউন্টের র্যাম লাগবে, তোমার রোম লাগবে 5 টেরাবাইট, তোমার গ্রাফিক্স কার্ড লাগবে একটা বিশাল 50,000 টাকার একটা গ্রাফিক্স কার্ড, আসলে এটা লাগবে না, তাই না? আবার যদি একজনে বলে এই যে ধরো উইন্ডোজ এক্সপি রান করে কোনো মতে, এরকম একটা কম্পিউটার তুমি কোনো মতে কিনে নিলে তোমার হয়ে যাবে, ওইটাতেও আপনার হবে না। তো আপনাকে আসলে জানতে হবে প্রপার কোন ডিভাইসটা হইলে আপনাকে কাজ করতে পারবেন। এরকমই একটা ডোমেন হোস্টিং এর মধ্যে অনেক ধরন হয়, হাজার হাজার ভেরিয়েশন হয় ডোমেস্টিক এর মধ্যে। যদি আপনি এখন এটা ভুল করেন, এটা সব সময় আপনাকে এই জিনিসটা পস্তাইতে হবে, সব সময় আপনাকে এই জিনিসটা সাফার করতে হবে যে আপনি কোন একটা জায়গাতে ভুল করে আসছেন, যেটা হচ্ছে ডোমেন হোস্টিং সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যে নামটা আসতেছে ডোমেইন। ডোমেইন নিয়ে আমরা যদি একটু কথা বলি, ডোমেইনটা কেমন হবে? দেখেন, প্রথম কথা, আপনি যখন একটা দোকান দিতে চান, ঠিক আছে, দোকান দেওয়ার সময় সর্বপ্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে র্যান্ডম একটা দোকান দিলেন আর আপনি বেচাকেনি শুরু করে দিলেন, এরকম না। আপনার দোকানে একটা প্রপার নাম দিতে হয়, যেটা দিয়ে মানুষের কাছে আপনি পরিচিতি পাবেন, যেটা দিয়ে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এখন আমাদের কেমন হবে? আমাদের ব্র্যান্ড হবে, বা আমাদের ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কি? আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের সার্ভিস। আমি কাজ করে দিচ্ছি, আমার এই সার্ভিসটা আমার প্রোডাক্ট। সো ব্র্যান্ডটা কি? ব্র্যান্ডটা হচ্ছে আমি, আমার নামটাই ব্র্যান্ড। আপনাদের অলরেডি ক্লাস হয়েছে না ব্র্যান্ডিং নেমের? জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে তো হয়েছে যে আমাদের সবার তাহলে ব্র্যান্ডিং নেম হয়ে গেছে। তাহলে এখন বুঝতে পারছি ব্র্যান্ডিং নেমটা কেন আমরা সিলেক্ট করছি। ব্র্যান্ডিং নেমটা আমরা সিলেক্টই করছি, এই নামে আমি পরিচিত পাবো, এই নামে আমার সব কিছু হবে, এই নামে আমার অ্যাকাউন্ট হবে, সোশ্যাল মিডিয়া হবে, এই নামে আমার ডোমেইন হোস্টিং হবে, যেটা থেকে ক্লায়েন্ট আমাকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। ক্লায়েন্টকে যদি আমি দেই, ক্লায়েন্টকে চিন্তা করতে হবে না, সে যাতে আমাকে ট্রাস্ট করতে পারে। লেটস সে আমরা যদি ধরেন আমরা এখানে সার্চ করলাম
তো এখানে আমি সার্চ করলাম এটা। হুম। এখানে গেলাম ধরেন, অল গুড। ধরেন এই একটা লোক যার সাথে সে কথা বলতেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সে করাই নিবে, ঠিক আছে, ক্লায়েন্ট এর সাথে কথা বলতেছে। আরেকটা মানুষের নাম আমি সার্চ করব। এই দুইটা মানুষের সাথে ক্লায়েন্ট কথা বলতেছে আর কি, কথা বলতেছে যে কাজ করাই নিবে সে। ওকে। এখন ক্লায়েন্টের স্বভাবসুলভভাবে সে হয়তো নামটা নিয়ে গুগল করবে, যেটা আমরাও আস্তে আস্তে এটার সাথে অভ্যস্ত হচ্ছি, তাই না? আপনারা যত বেশি আর অনলাইনের হচ্ছে সামনের দিকে আগাবেন, তত বেশি এই জিনিসটা আরো অভ্যস্ত হয়ে যাবেন, যে কোনো কিছু গুগল করে ওইটা ভেরিফাই করার চেষ্টা করা, ওইটার কি পরিমাণ ইনফরমেশন, কি পরিমাণ ডাটা গুগলের কাছে আছে, এটা একটু ঘাটাঘাটি করলো। সে দেখা গেল একজনের কোনো রেজাল্ট এখানে সে পাচ্ছে না। ইমেজে গেল, র্যান্ডম অনেকগুলো ইমেজ, এক একটা এক এক রকম, ভিডিওসও সেম। এখন আবার সে এইটা চেক করলো। সো এইটাতে সে দেখলো যে যার সাথে সে কথা বলতেছে, কারণ এই নামটা ইউনিক, এই নামটা ইউনিক অ্যান্ড এই নামটা প্রপারলি র্যাঙ্কে আছে। দেখেন যা ইনফরমেশন দেখতেছে সব কিছু ওই একই পার্সনের, ইভেন 4 5 7 8 10 পেজ পর্যন্ত যত দূর যাবে সব এই একই পার্সনের ইনফরমেশন, অ্যান্ড তার এখানে ভেরিফাইড একটা প্রোফাইল সে দেখতে পাচ্ছে। ইমেজে যদি যায় সে দেখতে পারবে যার সাথে সে কথা বলতেছে তার ইমেজ, সব তার ইমেজ, তার ইনফরমেশন, সব কিছু, তার অ্যাক্টিভিটিস। মানে গুগল এই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে। এই দুইটার মধ্যে আপনি যদি ক্লায়েন্ট হন, আপনি কাকে কাজ দিবেন বলেন তো? লেফট নাকি রাইট? রাইটটা রাইট। ভাইয়া, রাইটটা আলমগীর এইচ কবির যেটা ওটা। আচ্ছা। এখন এটা কি এই কারণে যে আমি আজকে আপনাদের ক্লাস নিচ্ছি এই কারণে, নাকি আপনি নিউট্রাল হ্যাঁ, জায়গা ওটা থেকে না না চিন্তা ভাইয়া, এটা করছেন? আপনার হচ্ছে উনি ফিচারিং করেন, ট্রাস্টেড। দেন আপনাকে সার্চ করলে আমরা তো সহজে আপনাকে অনেক পাচ্ছি, দ্যাট মিনস আপনি ট্রাস্টেড। দ্যাটস ট্রাস্টেড, দ্য গুড তাই না? পয়েন্ট। And আপনি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছেন যে সে প্রফেশনালি কাজ করতেছে, রাইট? এখন ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে? ক্লায়েন্ট হয়তোবা এখানে সার্চ করবে, দুইটা হইতে পারে, একটা হচ্ছে সে নিজে থেকে সার্চ করবে, অথবা আরেকটা হইতে পারে যে আমার সম্পর্কে জানতে হলে ইউ মে গুগল। ওকে। এখন সে হইতে পারে সে যে যাদের যাদের সাথে কথা বলতেছে সবাইকে গুগল করে চেক করলো, এন্ড এইখানে এসে তার চোখটা আটকায় গেল। এখন এইরকম একটা প্রোফাইল আপনি খুব সহজে বিল্ড করে ফেলতে পারবেন না। লেটস সে আপনার নাম হচ্ছে আহ আহ, ধরেন আপনার নাম সাকিব আল হাসান, ওকে, বা তামিম ইকবাল, হইতেই পারে। আচ্ছা, এখন এই নামটা দিয়ে আপনি কতদিন ব্র্যান্ডিং করলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন? বা এই নামটা দিয়ে কতদিন ব্র্যান্ডিং করলে আপনি র্যাঙ্কে আসতে পারবেন? প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব, তাই না? সো ব্র্যান্ডিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এখন আমরা ব্র্যান্ডিং নামটা ইউনিক নিছি কেন? যাতে করে এই স্লটটা আমরা পাই, আমরা এখানে র্যাঙ্কে আসতে পারি। র্যাঙ্কে আসার পরে যখন আমি র্যাঙ্কে চলে আসছি, ক্লায়েন্ট সবার প্রথমে আমার কোন প্রোফাইলটা দেখলে বুঝতে পারবে যে আমি কাজ পারি? অনেক প্রোফাইলই আছে যেটা দেখলে মোটামুটি আইডিয়া পাবে, বাট কোন প্রোফাইলটা দেখলে একদম সে শিওর হয়ে আপওয়ার্ক যাবে যেটা ভাইয়া, কাজ আপওয়ার্ক পারি? আপওয়ার্ক যেটা ওটাই। আপওয়ার্কের প্রোফাইলটা ভাইয়া। ওকে। ওকে, আপওয়ার্কের প্রোফাইল। এখন লেটস সে সে আপওয়ার্কেই আমার সাথে কথা বলতেছে, সে তো আর আপওয়ার্কে কথা বলে আপওয়ার্কে এসে আমার সাথে আর আবার দেখতে যাবে না, প্রোফাইলটা সে এমনিতেই দেখতে পারতেছে, রাইট? ভাই ডোমেইন লেটস আমি ডোমেইন আপওয়ার্কে কাজ ওয়েবসাইট করি না। হুম হুম। আপনার ওয়েবসাইট আর কি। পোর্টফোলিও দেখলে, আপনার পোর্টফোলিও দেখে বুঝতে পারবে। পোর্টফোলিও পোর্টফোলিও দেখলে ওয়েবসাইট। বুঝতে পারবে, এক্স্যাক্টলি। কারণ এটা নিজেই একটা ওয়েবসাইট, এন্ড এইখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেই বিষয় নিয়ে আমি কাজ করতেছি, আমি বর্তমানে কোন কোন কোম্পানির সাথে কানেক্টেড আছি, আমি রিসেন্টলি কোন প্রজেক্টগুলো করছি, তাই না? এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি এটাই এটাই। এক্স্যাক্টলি। সো এখন আমাদের সবার এরকম একটা প্রোফাইল দরকার না? লেটস সে আমাদেরও প্রোফাইল আছে, বাট আমাদের প্রোফাইলটা দেখতে এরকম, এরকম। এইখানে গেলে খুব সুন্দর একটা সাইট আছে, বাট এই লিঙ্কটা দিলে দেখেন তো আপনি সাথে সাথে এই লিঙ্কটা ওপেন করবেন কিনা, আপনি যদি ক্লায়েন্ট হন? চিন্তা করেন তো। না না, কারণ কি? একটা এক্স ওয়াই ভুয়া জেড সাইটও হতে পারে। ডোমেইনটা XYZ ডোমেইন চিপ ডোমেইন হিসেবে ধরা হয়। ওকে। ওকে, গুড পয়েন্ট।
বাকি এইটাও কোনো মিন নাই, তাই না? কোনো এইখানে মিনিংফুল কিছু নাই। পুরো ইভেন সার্চিংও জিনিসটাই, সে কমফোর্ট জোন পাবে না। হ্যাঁ, পুরো জিনিসটাই একটা আনকমফোর্টেবল ভাইব দিচ্ছে, একটা সাসপিশিয়াস কিছু একটা মনে হচ্ছে। এখন যেইখানে ক্লায়েন্টের কাছে অপশনের অভাব নাই, সেইখানে সবাই স্মুথ লিঙ্ক দিচ্ছেন, যার যার নামের প্রোফাইলের লিঙ্ক দিচ্ছে, আপনি একটা সাইট দিয়ে বসলেন, এরকম একটা ফ্রি সাইট। এইটার কারণেই আপনি সর্বপ্রথম বাদ পড়ে যাবেন, আপনি ওর শর্ট লিস্ট থেকে প্রথমেই বাদ পড়ে যাবেন। সো আমাদের এরকম যে, আমি চাইলে হ্যাঁ প্র্যাকটিস করতে পারি, কিছু কাজ হয়তো করতে পারি, বাট প্র্যাকটিসেও ঝামেলা আছে, পেইড থিম প্লাগইন দিয়ে প্রপারলি কাজ করা যায় না। অনেকেই হয়তো ট্রাই করে, বাট এন্ড অফ দ্য ডে একদম কোর্সের শেষের দিকে গিয়ে পরে দেখা যায় ডোমেন হোস্টিং ম্যানেজ করে, তখন একটু দেরি হয়ে যায়, তার জন্য অনেক বেশি প্রেশার হয়ে যায়, এবং সবাই ওইটা থেকে, মানে ওটার সাথে সবাই ডিল করতেও পারে না। এখন আমাদের একটা ডোমেন হোস্টিং ক্ষেত্রে সর্বপ্রথম তাহলে খেয়াল করতে হবে, বুঝলাম কি, আমাদের ব্র্যান্ডিং নেমের উপরে যাতে আমাদের ডোমেনটা, ব্র্যান্ডিং নেমের উপর ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা এটা তো চেক করা জরুরি। কারণ আপনার যদি এইটা নিতে চান, আপনি তো আর নিতে পারবেন না, কারণ এটা অলরেডি আমি ওন করতেছি, রাইট? এখন আপনি এটা চেক করতে পারেন, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, ধরেন এই প্ল্যাটফর্ম থেকে চেক করতে পারেন, কোডম্যান বিটির অথরাইজ প্ল্যাটফর্ম, নিজস্ব প্ল্যাটফর্ম। এইখানে আপনি চুজ করতে পারেন। আচ্ছা, দু একজন আমাকে একটু ব্র্যান্ডিং নেম লিখে দেন তো, জুমের চ্যাটে লিখে দেন তো ব্র্যান্ডিং নেম, বেশি না, দুই তিনজন। আচ্ছা, সো একজন একটা পাইলাম, এটা আপনার ব্র্যান্ডিং নেম, রাইট? লাস্টে .com। ওকে, আমাদের ডোমেইনের এক্সটেনশন হবে .com, যাতে করে আমি গুগলে, দেখেন আপনি যখনই গুগল সার্চ করবেন, আপনি দেখবেন 80% 90% রেজাল্টই সব .com ডোমেইনের রেজাল্ট, ঠিক আছে? সো সবসময় .com ডোমেনটা নেবেন। এটাতে .com ডোমেনের কোনো একটা ওয়েবসাইট দেখলে আমাকে আর দ্বিতীয়বার চিন্তা করতে হয় না ওয়েবসাইটটা ঠিক আছে না কি না, কি ওয়েবসাইটের সমস্যা আছে। আচ্ছা, .com দেওয়ার পরে এই দুইটা নামের মাঝখানে বা দুইটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসটা, এটা কেটে দিবেন, দিয়ে এখানে চেক বাটনে ক্লিক করবেন। এই দেখেন, কংগ্রেচুলেশন, এই নামটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা চলেন আরেকজনেরটা খোঁজ করে দেখি আমরা। লাস্টে জাস্ট মাঝখান থেকে এই গ্যাপটা কেটে দিব, ঠিক আছে? জসিমউদ্দিন তো, জসিমউদ্দিনকে আসলে আপনি ব্র্যান্ডিং নেম নিচ্ছেন? জসিমউদ্দিনকে আদৌ নিতে পারবেন? জসিমউদ্দিন তো খুবই কমন একটা নাম। ভাইয়া এটা নেওয়া নেওয়া যাবে না জমিরুদ্দিনটা? আচ্ছা জমির উদ্দিন, আচ্ছা জসিমউদ্দিন না। একটা হচ্ছে জমিরুদ্দিন, নেওয়া যাবে, তেমন তো কাউকে দেখতে এ- পাচ্ছি এ- না। এটা এটা নিয়ে ভাই আমি খুব কনফিউশন আছে, বলছেন কালকে কালকে থেকে একটু কনফিউশন আছে। এটা নেওয়া যাবে কিনা আর নেওয়া কি। যাবে, একটু সময় লাগবে, নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা তো চলেন আমরা এইটাও ট্রাই করি, এটার ডোমেইনটা খালি আছে কিনা। ভাইয়া যদি পারমিশন তাহলে একটু কথা বলবো। হুম। আমার নাম হলো মোহাম্মদ আলী। তো আমি তো মোহাম্মদ আলীকে সার্চ দিলে বক্সার মোহাম্মদ আলী ছাড়া আর কাউকে পাওয়া যায় না, যে জন্য ওই যে চ্যাট জিপিটি এর প্রশ্ন করছিলাম, সে একটা নাম সাজেস্ট করছে, আলী ইনোভেটস। এইগুলা কি মানে চলে কি না, বা অন্য কিছু চেষ্টা করা এটা তো লাগবে? আপনার নামের আসলে পুরো মিনিংটাই চেঞ্জ করে ফেললো না। আপনার কোনো ডাক নাম নেই? ডাক নাম একটা আছে, এটা একটু ফানি, পণ্ডিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্ট করতে পারেন, ধরেন আহ, জেবিএম মোহাম্মদের। শুভ দিয়ে করা যাবে নাকি? হুম জেবিএম হুম। শুভ, জেবিএম শুভ দিয়ে। আচ্ছা আপনারা দেখতেছি, আগে একটু নোটটা দেখি। আচ্ছা, ঠিক মোহাম্মদ আছে। আলী তো, সো জি জি জি। শুরুতে শর্ট কিছু বসাতে পারেন, মোহাম্মদকে শর্ট করতে পারেন, বা মোহাম্মদের সাথে আপনি যেহেতু ডাকনামের পি নিতে পারেন ওইখান থেকে, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ নিয়ে ভাইয়া। দেন লাস্টে আলী, হ্যাঁ। আচ্ছা, একটু সময় নিয়ে ট্রাই করলে আপনি বের করতে পারবেন। আচ্ছা, আরেকজন কি জানি বললেন? JBM জেবিএম শুভ। SHUVO, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি? জি জি জি।
নিতে পারবেন, সমস্যা নেই। আর এটা যদি ডোমেন নিতে চান, ডোমেন, আচ্ছা আমি সাইটটা শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন আপনাদের নিজের কোথাও কোনো সমস্যা হলে আমাকে অ্যাক্স করতে পারেন। 2 মিনিটের মধ্যে যার যারটা চেক করে দেখতে পারেন। হ্যাঁ, সেটা অ্যাভেলেবেল আছে। তো আচ্ছা লেটস সে আমরা এমন একজনকে পাইলাম যার ডোমেনটা অ্যাভেলেবেল নাই, হইতে পারে। লেটস সে ওই শুধু ডোমেনটা ডোমেইন কি বলতেছে। বাই করা যায়? হ্যাঁ হ্যাঁ। শুধু ডোমেইন কি বাই করা যায় এখান থেকে? বাইর করা যাইতে বলতে, মানে শুধু ডোমেইন কি কেনা যায় কিনা, মানে হোস্টিং ছাড়া শুধু ডোমেইন। আচ্ছা সেটা আপনি ক্লাস শেষে আলাদা হচ্ছে আমাদের যে পেজ লিংক আমরা দিয়ে ভাই দিব, একটা কথা বলি, এই নামটাই তো অন্য কেউ ইউজ করে করার কোনো জেনে নিবেন, নেই নেওয়া না যায়। ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ওই যে জেবিএম শুভ যেটা, ওইটা তো আর অন্য কেউ ইউজ করবে না, যেহেতু আপনি এখন মানে সার্চ করলেন বা কেউ দেখলো, এটা কি আবার কেউ ইউজ করার কোনো না না না, পসিবিলিটি আছে? না এই প্ল্যাটফর্মটা আমাদের নিজেদের সিকিউর প্ল্যাটফর্ম, ও, ঠিক চাইলে আচ্ছা, ঠিক আছে। check করতে হবে। আচ্ছা ধরে নেন এটা অলরেডি কেউ নিয়ে ফেলছে, আপনাকে টেকেন দেখাচ্ছে লেটস সে এরকম। বড় হাত ছোট হাত করা যাবে এখানে? লাভ নাই, একই কথা, ছোট হাতের থাকে সবসময়, ডোমেন ছোট হাতের থাকে। বড় হাতের ছোট হাতের দিয়ে চেক করতে পারেন, বাট মিনিং ওই একই, ছোট হাতেরই থাকবে সবকিছু। আচ্ছা ধরেন এটা টেকেন, তাই না? বাট আপনার এইটাই ব্র্যান্ডিং নেম, আপনি এইটাই নিতে হবে। আপনি কি করবেন, আপনার দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিয়ে দিবেন। চেক করেন এবার, এইবার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে গেছেন। আর এটা কি কোনো সমস্যা? কোনো সমস্যাই না, আপনি এইভাবে একদম টেনশন ফ্রি নিতে পারেন। এটা এসইও তেও র্যাঙ্ক করবে, সবকিছু প্রপারলি হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এটা হলো ডোমেইনের ব্যাপারটা, ডোমেইন নেমটা কিভাবে সিলেক্ট করবো। এন্ড অবশ্যই আমরা হাইলি রেকমেন্ড করি .com নিতে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, আমি গুগলে আমার নাম লিখে সার্চ করলে শুধু আমার ফেসবুক পেজটা আসে, সেখানে কোনো ফটো শো করতেছে না, অথচ আমি ফটো বা ব্যানার সব দিয়ে রাখছি আমার পেজে, সেক্ষেত্রে কি হয়? এটা আস্তে আস্তে চলে আসবে, আপনি অ্যাক্টিভিটি বাড়ান, আচ্ছা। পোস্ট করেন রেগুলারলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া, আচ্ছা। হুম হুম। আমার নাম হলো তাসনিম ফেরদৌস তিশান, আমি শর্ট করে টিএফ তিশান দিয়েছি, এটা কি? হুম হুম, ঠিক আছে। এটা একটু চেক করেন, একটু চেক করে দেন। এটা এমনিতেই মনে হচ্ছে ইউনিক। টিএফ তিশান, TISHAN। হুম হুম, এই যে অলরেডি টিআই, টি টিআই আই হবে ভাই, টিআই, টিআই, না টিএফ তিশান ভাই, TISHAN। এরকম। হ্যাঁ ভাই, ওই যে প্রথমটা আমার, হ্যাঁ এটা আমার। আচ্ছা মানুষ নাই এটা, এই জন্য আপনার অটোমেটিক র্যাঙ্কে আসতেছে। প্রথমটা আমার, হ্যাঁ। হুম, নিয়ে নেন, সমস্যা নেই, নিতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই আমরা হাইফেন দিয়েও অ্যাভেলেবল আইফোন দিয়ে অ্যাভেলেবেল নাই নাকি আছে? দেখাচ্ছে আর কি। এই আছে। এরকম দেখাচ্ছে? জি, হাইফেন দেওয়ার পরেও আছে। আর হাইফেন ছাড়া? হাইফেন ছাড়াও আছে, হাইফেন দিয়েও হাইফেন আছে। ছাড়াই নিবেন তাহলে, প্রথম প্রায়োরিটি হাইফেন ছাড়া, না হলে আচ্ছা, হাইফেন দিয়ে নেবেন। ওকে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে গেল, তাহলে আমরা নামটা হবে আমাদের ব্র্যান্ডিং নেমে, হবে .com ডোমেন, দুইটা জিনিস পাইলাম। নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার এই ডোমেনটার সিকিউরিটি আছে কিনা। আমি যেই প্রোভাইডারের কাছ থেকে নিব, বেশিরভাগ প্রোভাইডারই সিকিউরিটি প্রোভাইড করে না, কারণ এটা নিয়ে কেউ চিন্তাও করে না তেমন। কিছু কিছু বিষয় থাকে না, কোয়ালিটি একটা জিনিস, সেই কোয়ালিটিটা কেউ হয়তো চিন্তাই করে না, শুধু শুধু ওই কোয়ালিটি দিয়ে টাকা খরচ করেও না অনেকে। বাট এটা আমাদের জন্য, যারা অনলাইন প্রফেশনে আমরা হচ্ছে সামনে আগাইতে চাচ্ছি, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন এইটা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে। যাদের ডোমেন হোস্টিং আছে তাদের সমস্যা নেই, তাদের তো চিন্তা নেই। এই ওয়েবসাইটে চলে যাব, হুইস.কম। এখানে দুইটা ফিল্ড, এই একটা এই যে উপরে যে ফিল্ডটা, এইখানে আপনি যে কোনো ডোমেন লিখে সার্চ করে এটা ডিটেলস জেনে নিতে পারবেন। যেমন ধরেন এটা আমাদের অফিসের যে এমডি বাচ্চা তার না, এটা অন্য একজনের, সেই চেক করার সময় সে পাইছিল এটা, সেটা সার্চ করলাম।
আচ্ছা ফাইন। এখন এইখানে দেখেন, এইখানে একটা বিষয় আপনার বুঝার, এই ডোমেনটা রেজিস্ট্রেশন কবে রেজিস্টার করা হয়েছে, এক্সপায়ার ডেট কবে, এন্ড এভরিথিং সবকিছু জানা যাচ্ছে। তার একটু নিচে দেখেন তো, রেজিস্টার কন্ট্রাক্ট কে রেজিস্ট্রেশন করছে, নাম দেখতে পাচ্ছি, কোথা থেকে করছে, লোকেশন কোথা, তার নাম্বারটা কি, তার জিমেল অ্যাকাউন্ট কি। এখন আপনি চিন্তা করেন তো, এই জিনিসটা যে ওপেন হয়ে গেল, এই ডোমেনটা কোন জিমেল ইউজ করে রেজিস্টার করা হয়েছে, এন্ড তার ফোন নাম্বার কোনটা ইউজ করা হয়েছে, এটা কি ভালো হইলো নাকি খারাপ হইলো এটা বলেন? খারাপ হয়েছে ভাইয়া। খারাপ হয়েছে, তাহলে এটা আমরা সবাই বুঝি যে এটা খারাপ হয়েছে। জি জি। আহ, একটু একটা ওনার মিনিট, ইনফরমেশন গুলো লিক হয়ে গেল আর কি। একটা মিনিট সময় দাও, একটা ক্লায়েন্ট নক দিছে, একটু বলে দিই ওকে। একটু ওয়েট করেন, জাস্ট নক আসছে আপর কি, এই জন্য জাস্ট ওকে বলে দিচ্ছি আমি। ওকে, আহ যেখানে ছিলাম, তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি যে এই ইনফরমেশনটা আমরা কখনোই চাই না যে আমাদের ওপেন থাকুক। এই ইনফরমেশনটা ডোমেন থেকে হাইড করার যে অপশনটা, এটাকে বলে হুইস হাইড সিকিউরিটি। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ইনফরমেশন যাতে অনলাইনে ওপেন না থাকে। এটা ভেরিফাই করব কিভাবে? আপনি ধরেন এই ডোমেনটা লিখে সার্চ করেন, আমার ডোমেনটা লিখে সার্চ করেন, দেখেন হুইসাইড সিকিউরিটি থাকলে কি হয়। এখানে সব ইনফরমেশনই ঠিক আছে, বাট এই যে রেজিস্ট্যান্ট কন্ট্যাক্ট যেটা, ঠিক আছে, নাম দেখেন কে রেজিস্টার করছে, ডোমেইন অ্যাডমিন, হুইজ প্রাইভেসি, কোম্পানি, ফোন নাম্বার, ইমেল, কোনোটাই কি ওপেন? দেখেন, এখানে যেটা ওপেন আছে সেটা ডোমেন অ্যাডমিন, মানে ডোমেনের হ্যাঁ কোনো এটা একটা আমার বিষয়। ডোমেনের রেজিস্ট্রেশন ইনফরমেশন না অ্যাটলিস্ট, ঠিক আছে। আচ্ছা। আমার ডোমেনে যে ইনফরমেশন আছে, আমি যে ইমেল দিয়ে রেজিস্টার করা যে ইমেল, এটা সবাইকে এটাই দেখাবে, ঠিক আছে। এটা ডোমেইন অ্যাডমিন, যেখান থেকে আসলে সব পুরো দুনিয়ার ডোমেইন ম্যানেজ হয়। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি হলো, হুইসাইট সিকিউরিটি পাইলাম। এটা একটা পেইড সার্ভিস, বাট যেই প্ল্যাটফর্ম বা যাদের এই জিনিসটা যারা সিরিয়াসলি নেয়, তারা এটা কি করে, একটা বিশাল অ্যামাউন্টের পেমেন্ট করে আনলিমিটেড ওয়েবসাইটের জন্য তারা কিনে নেয়। তার মানে তারা ফ্রিতে আপনাকে দিতে পারবে, আপনাকে জাস্ট আপনার প্যাকেজের সাথে তারা ইনক্লুড করে দিতে পারবে। এটা মেক শিওর করে নিব তাদের কাছে হুইসাইট সিকিউরিটি এটা আমরা পাচ্ছি কিনা, ঠিক আছে।
আচ্ছা, তারপরে যে অপশনটা, এই যে আমরা ডোমেনটা নিতেছি, এটা কত দিনের জন্য নিতেছি বলেন তো? এটা জাস্ট 1 বছর ইউজ করব, তারপর এটা এক্সপায়ার হয়ে যাবে, তারপর বাতিল হয়ে যাবে, এরকম? নাকি আমাকে যতদিন আমি অনলাইনে কাজ করবো আমার ততদিনই এই জিনিসটা লাগবে, কারণ এটা আমার একটা অ্যাসেট? বলেন তো। যতদিন অনলাইনে কাজ করব ততদিন লাগবে। ততদিন লাগবে। জি। একটা ডোমেন হোস্টিং 1 বছর পর এক্সপায়ার হয়ে যায়, তারপর আপনাকে কি করতে হয়? ওটা রিনিউ করতে হয়। এখন জি। রিনিউ করার সময় কি হইতে পারে? রিনিউ করার সময় যদি ওই কোম্পানি চায়, আপনার কাছ থেকে বিশাল একটা অ্যামাউন্ট দাবি করতে পারে। ডোমেনের ক্ষেত্রে এরকম কোনো রুলস নাই যে আপনাকে এটা ওই প্রাইজে দিবে বা এরকম করবে বা আপনাকে কমিটমেন্ট রাখতে হবে, এরকম কিছু না। যদি সে দেখে আপনার সাইটটা অনেক ইম্পর্টেন্ট, গুগলের র্যাঙ্কে আছে, ট্রাফিক আসতেছে, এখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতেছেন, মানে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, তখন হইতে পারে তারা বলবে যে এটা সমস্যা হয়েছে, ওইটা হয়েছে, বা এটা রিনিউ করতে হচ্ছে আপনাকে এত হাজার টাকা লাগবে। হয়তো বা আপনি নতুন অবস্থায় 2-3 হাজার টাকা দিয়ে নিছিলেন, আপনার রিনিউ করতে গিয়ে সে 15,000 টাকা দাবি করলো। আর আপনি কি বলবেন? থাক, লাগবে না, অন্য নামে একটা ডোমেন নিয়ে নেই আমি নতুন, এরকম? নাকি আপনার ওইটাই লাগবে? ব্যাংকে যদি থাকে তাহলে তো ওইটাই ওটাই লাগবে লাগবে। ভাইয়া। ওইটাই লাগবে, এটা আমরা সবাই বুঝি। এখন শুরুতে আমাকে ওইরকম প্রোভাইডার নিশ্চিত করতে হবে যেই প্রোভাইডার আমাকে রিনিউর সময় অ্যাটলিস্ট বিশাল একটা অ্যামাউন্ট দাবি করবে না। এটা খুবই কমন অনলাইনের জগতে, অনেকে এই বিষয়গুলো জানেন। ইভেন বড় বড় প্ল্যাটফর্মও এরকম। রিনিউ করার সময় দেখবেন এমনিতে $15 দিয়ে আপনি নিয়েছিলেন প্রথম বছর, পরবর্তী বছর $70 লাগতেছে শুধু ডোমেইনেই। হোস্টিং এর চার্জ আলাদা, এসএসএল এর চার্জ আলাদা, সবকিছুর চার্জ আলাদা আলাদা। ঠিক আছে, এটা খুব কমন একটা ব্যাপার। তো শুরুতে আমরা ভুলটা করি, করে দেখা যায় আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন সবসময়। এখন এটা গেল হচ্ছে রিনিউ চার্জের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইদার আমার রিনিউ চার্জটা অল্প কিছু হয়তো বাড়তে পারে, অথবা রিনিউ চার্জটা সেম থাকে। রিনিউ চার্জ সেম থাকার সম্ভাবনা নাই বললেই চলে। কিছু কিছু প্ল্যাটফর্ম যদি আপনাকে কমিটমেন্ট দেয়, সেটার ব্যাপার আলাদা, বা আপনাকে ধরেন অন্য কোনো ভাবে আপনাকে একটা ফেভার দিল, সেটার ব্যাপারটা আলাদা। লাইক আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম থেকে যদি নেয়, আমাদের প্ল্যাটফর্ম থেকে নেওয়া আমাদের কোনো স্টুডেন্টদের জন্যই ম্যান্ডেটরি না। এটা জাস্ট আমাদের দিক থেকে অপশন রাখা, স্টুডেন্টদের জন্য যদি চায় আমাদের প্ল্যাটফর্ম থেকে নিতে পারে। তাদের জন্য, স্টুডেন্টদের জন্য শুধু রিনিউ চার্জটা সেম রাখা হয়। ঠিক আছে, নেক্সট যে ব্যাপারটা আসবে এরপর পর, আপনার এই ডোমেনটা সারা জীবন এই প্ল্যাটফর্মেই রাখবেন আপনি, এরকম না। কোনো সময় আপনার হইতে পারে কোনো দরকারে, কোনো কারণে আপনি এটা অন্য কোনো একটা জায়গাতে ট্রান্সফার করে নিয়ে যাইতে হইতে পারে, হইতেই পারে। এখন যখন এটা ট্রান্সফার করে নিয়ে যাবেন, তখন যদি তাকে গিয়ে বলেন ট্রান্সফার করবো, এখন ট্রান্সফারের জন্য সে একটা হিউজ চার্জ দাবি করতে পারে, বা বলতে পারে ট্রান্সফার করার অপশন নাই। এটা এক্সপায়ার হোক, এক্সপায়ার হয়ে ডিলিট হয়ে যাবে, অনলাইন থেকে সব ইনফরমেশন চলে যাবে, তারপরে গিয়ে আপনি আবার এটা কিনেন নতুন করে, যেটা আপনার জন্য একটা হিউজ লস। এটাও আপনাকে এনশিওর করতে হবে তারা আপনাকে ট্রান্সফার করার অপশন দিবে কিনা। বুঝতে পারছি? জি জি ভাই। ভাইয়া। এটাও আমরা মেক শিওর করে নিব যে এই প্ল্যাটফর্ম থেকেই নেই। তো এই জিনিসগুলো খুবই সেনসিটিভ, এই জিনিসগুলো আপনাকে শুরুতেই যখনই আপনি নিচ্ছেন তখনই আপনাকে এই জিনিসগুলো এনশিওর করে নিতে হবে। এই কয়টা জিনিস গেল হচ্ছে ডোমেইনের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ব্র্যান্ডিং নেমের হইতে হবে, .com ডোমেইনটা প্রিফার করতেছি আমরা। অ্যান্ড আপনার হচ্ছে হুইচ সাইট সিকিউরিটি অপশনটা আছে কিনা, রিনিউ চার্জ কি পরিমাণে থাকবে, অ্যান্ড আপনাকে ট্রান্সফার করার যে অপশনটা বা ট্রান্সফার করার যে সুবিধাটা, এটা আপনাকে দিচ্ছে কিনা। আচ্ছা, এটা গেল ডোমেইনের ব্যাপার। এখন একটা ডোমেইনেই জাস্ট হয় না, একটা দোকানের নাম হইলেই হয় না, দোকানের জায়গা দরকার হয়, দোকানটাকে সুন্দর করে সাজাইতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। এই যে জায়গাটা, স্টোরেজটা, এইটাকে কি বলে? এটাকে বলে হোস্টিং। ঠিক আছে, ডোমেনটা হলো নাম, যেটাই যে আমরা দেখতে পাচ্ছি joraid.com, facebook.com, youtube.com। এই যে youtube.com, এটার এই যে এত বিশাল ডাটা, এই ডাটাটা কোথাও না কোথাও কোনো একটা কম্পিউটারে স্টোর করা আছে, যেই কম্পিউটার থেকে আমরা অ্যাক্সেস করতেছি, ওইটা, ওইটাকে বলে হোস্টিং। এখন আমাদের কিরকম হোস্টিং লাগবে? হোস্টিংগুলো হয় জিবির হিসাবে, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি। আমাদের কিরকম দরকার হবে? এখন আমরা কি অল্প কিছু ওয়েবসাইট করব, নাকি আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, ক্লায়েন্টের কাজ করতে হবে, নিজের পোর্টফোলিও করতে হবে? কিরকম বলেন? আমরা কি একটা ওয়েবসাইট জাস্ট করবো আর শেষ?
জি না ভাইয়া, আমাদের ওকে প্রচুর প্র্যাকটিস প্রচুর। করতে হবে, তাই না? জি জি। আচ্ছা, তো এখন আমাদের ক্ষেত্রে ওইরকমই একটু বেশি যাতে স্টোরেজ থাকে এরকম দেখতে হবে। এখন আবার এরকম যাতে না হয় আমি অনেক বেশি স্টোরেজ সহ নিলাম, বাট সেই স্টোরেজটা দেখা গেল যে খুব লো কোয়ালিটি একটা স্টোরেজ। লাইক আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝতে পারবেন, কেউ কি রিসেন্টলি এইচডিডি থেকে মুভ করে এসএসডি তে মুভ করছেন? জি ভাইয়া। আচ্ছা, স্পিডের পার্থক্যটা কিরকম? হিউজ পরিমাণ ভাইয়া। হিউজ পরিমাণ ভাই পার্থক্য। আকাশ পাতাল, আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল। এখন বলেন তো এই দুইটার মধ্যে প্রাইজের পার্থক্য কেমন? আপনি 120 জিবির একটা এসএসডি প্রাইস দিয়ে 1 টেরাবাইট বা 2 টেরাবাইট স্টোরেজ কিনতে পারবেন, তাই না, এইচডিডি কিনলে? জি ভাইয়া। এখন আপনি কি প্রিফার কোনটা করবেন, 120 জিবির এসএসডি নাকি 1 টেরাবাইটের এইচডিডি, 1000 জিবি? 120 এসএসডি। জিবি এসএসডি ভালো। এখন তাহলে ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে এই জিনিসটা কি আরো বেশি গুরুত্বপূর্ণ না? জি ভাইয়া। যে আমি স্টোরেজ, বিশাল স্টোরেজ, 10 জিবি স্টোরেজ পাইছি, একটা ডোমেন পাইছি, মাত্র 2000 টাকাতে দিচ্ছে, বিশাল সস্তা ব্যাপার স্যাপার, আমি গিয়ে নিলাম। এখানে আমি দুইটা ট্র্যাপে পড়বো, একটা হচ্ছে রিনিউর সময় তারা আমার কাছে প্রফিট করবে, কারণ 2000 টাকা দিয়ে 10 জিবি দেওয়া এবং ডোমেন দেওয়াটা প্রায় ইম্পসিবল, কারণ একটা ডোমেইনে এখন প্রায় 1500 টাকার উপরে খরচ হয়। ঠিক আছে, অনলাইনের বেসিক চার্জ, এটা ওয়ার্ল্ডের যে প্রোভাইডার দিতে যাক, ডোমেন এর কমে দিতে পারে না, হয়তো তারা বিজনেস স্ট্র্যাটেজির কারণে সস্তায় বা লসে দেয়। এখন পরবর্তীতে সে কি করবে, আপনার কাছে তো অবশ্যই প্রফিট করবে, সে তো সবসময় পকেটের টাকা দিয়ে চালাবে না আপনাকে। পরবর্তী বছর গিয়ে আপনাকে তাহলে আটকাই দিবে তারা, পরবর্তী বছর আপনার কাছ থেকে দ্বিগুণ লাভ করবে বা 3 4 5 গুণ লাভ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে স্টোরেজটা বেশি দিচ্ছে, তারা কখনোই আপনাকে এসএসডি দিতে পারবে না, তারা আপনাকে দিবে এইচডিডি। এই বিষয়গুলো কিন্তু খুবই কমন, এই বিষয়গুলো আমরা নিজেরাই একটু চিন্তা করলেই বুঝতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমি কি করব? তাহলে আমি এর থেকে একটু প্রাইস বেশি দিয়ে এর থেকে কম স্টোরেজও যদি হয়, আমি এসএসডি সবসময় নিব। বিশেষ করে আমাদের জন্য যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, যারা হয়তো এইচটিএমএল সিএসএস এর একটা সাইট রান করবে, তার জন্য হয়তো এত কিছু চিন্তা না করলে হয়, একটু কষ্ট করে কোনো মতে লাইভ করে দিলেই হয় সাইটটা। হয়তো স্লো থাকবে বাট কাজ করবে। বাট আমাদের জন্য কিন্তু ওরকম না। আমাদের একটা ওয়েবসাইট হইতে হবে সুপার ফাস্ট, আমাদের অনেকগুলো থিম চলবে, প্লাগইন চলবে, স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, ওয়েবসাইটে পেজ থাকবে অনেক কিছু, আমি অনেকগুলো প্লাগইনের কাজ চালাইতে থাকবো। এইগুলা রান করার জন্য আমার ওইরকম একটা স্ট্রং এসএসডি সার্ভার লাগবেই লাগবে। আচ্ছা, এখন কত জিবি হইলে হয়? আমাদের মোটামুটি রিকোয়ারমেন্টস, আমরা যা প্র্যাকটিস করব, আমাদের 3 4 জিবি স্টোরেজ হইলে হচ্ছে। এখন এর কমে কি হইলে পারবো না? পারবো। বাট আমরা যদি একটু দেখি, এখানে ধরেন 1 জিবি স্টোরেজ, 1 জিবি হইলে কি আমি পারবো না? পারবো। 1 জিবিতে আমি যদি চিন্তা করি 200 300 এমবি করে একটা সাইট হয়, আমি তিনটা বা আর একটু ছোট ছোট যদি হয়, চারটা, তিনটা চারটার মতো আমি সাইট করতে পারবো। এখন তিনটা চারটা সাইডই কি আমাদের হয়ে যাবে না? থ্রু আউট দি কোর্স আমাদের প্রায় 30টার মতন অ্যাসাইনমেন্ট করতে হবে, যাতে করে আপনি মার্কেট প্লেসের জন্য টোটালি রেডি হন, ক্লায়েন্টের কাজ করতে পারেন। এখন 30টা সাইডের জন্য তাহলে আপনাকে কি করতে হবে? একটা দুইটা অ্যাসাইনমেন্ট করছেন, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট আপনি করতেছেন, 4 নাম্বার অ্যাসাইনমেন্ট আপনি করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে, আপনার হয়তো বা পূর্বে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন, এরকম একটা অ্যাসাইনমেন্ট রিমুভ করে জায়গা করে আবার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। এভাবে কি করা পসিবল না? পসিবল। অনেক স্টুডেন্ট হয়তো বা করে এইভাবে, খুব কম, বাট অনেক স্টুডেন্ট এভাবেও করে যে 1 জিবি নিয়ে কন্টিনিউ করে। একটা প্রবলেম এখানে, সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আপনার জন্য একটা অ্যাসেট, এগুলো একটা আপনার জন্য একটা পোর্টফোলিও। এখন এগুলো আপনি চাইলে এগুলো যদি স্টোর করে রেখে দিতেন, যেটা যেটা দরকারি, হইতে পারে যে আপনি 30টা অ্যাসাইনমেন্ট করছেন, তার মধ্যে 15টা ভালো, খুব ভালো পোর্টফোলিও ছিল আপনার, এই যে এটা দেখা যায়, হ্যাঁ, যেগুলো করবেন না, এটা শুধু আপনার স্ক্রিনে হচ্ছে না, এটা আমাদের স্ক্রিনেও হচ্ছে। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিচ্ছি, বাট এটা খেয়াল রাখবেন নেক্সট থেকে। ওকে, এখন ধরেন আপনার 15টা সাইট খুব ভালো পোর্টফোলিও ছিল, 10টা সাইট খুব ভালো পোর্টফোলিও ছিল, এগুলো আপনি স্টোর করে রাখতে গেলে আপনার একটু বেশি পরিমাণ স্টোরেজ লাগবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা 5 জিবি বা 4 5 জিবির মতন একটা স্টোরেজ হলে আপনি এটা হয়তো বা ম্যানেজ করতে পারেন, কারণ 5 জিবিতে আপনি 15 থেকে 20টা সাইট করতে পারবেন, তাই না? এখন 2 জিবি নিলে কি হবে না? 2 জিবি নিলেও হবে, যেরকমই আমি 6 থেকে 8টা সাইট করতে পারবো, ওইভাবে আমাকে বেছে বেছে দু একটা সাইড আমি রাখতে পারবো, বাকিটা রিমুভ করে করে আমাকে কাজ করতে হবে। এটাই পসিবল। এখন এটা গেল স্টোরেজের ব্যাপারটা। তারপরে যেটা আছে এসএসএল। এসএসএলটা কি? এসএসএলটা হচ্ছে আপনার সাইটের সিকিউরিটি। আচ্ছা, আপনি যখন এই সাইটটা ভিজিট করতেছেন বা আমি যখন এই সাইটটা ভিজিট করছি, আপনার কি কোনো দিক থেকে মনে হচ্ছে এই সাইটটা আমার কম্পিউটারের জন্য রিস্কি মনে হচ্ছে আপনাদের? ধরেন এরকম একটা সাইডে আপনি ওপেন করলেন, এই যে এরকম নট সিকিউর দেখাচ্ছে,
এরকম, অথবা এরকম দেখাচ্ছে। এন্ড বলেন তো এই সাইটটা দেখে রিস্কি মনে হচ্ছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া। রিস্কি মনে আচ্ছা, হচ্ছে। ভাইয়া মনে হচ্ছে। এইটা হচ্ছে একটা সিকিউরিটি সার্টিফিকেট যেটা আপনাকে গুগল থেকে দেয়। এই সিকিউরিটি সার্টিফিকেটটা নেওয়ার জন্য একটা পেমেন্ট করতে হয়। এখন এসএসএলটা যদি আপনি পেমেন্ট করে নেন আপনি নিতে পারেন, বাট এসএসএলটা যত দিন যাবে আপনার আরো বেশি এক্সপেন্সিভ হবে। ইভেন এরকমও হয় কিছু কিছু প্ল্যাটফর্ম, ধরেন সবকিছু ঠিকঠাক, পরের বছর রিনিউ করার সময় ডোমেন রিনিউ করছেন, হোস্টিং রিনিউ করছেন, এখন দেখবেন যে সাইটটা সিকিউর দেখাচ্ছে না, নট সিকিউর দেখাচ্ছে। সাপোর্টে নক দিবেন, বলবে যে প্রথম বছর তো আপনাকে এসএসএল দেওয়া হয়েছে, দ্বিতীয় বছর এসএসএলটা নিতে হবে। এসএসএল নিতে গেছেন, দেখলেন এসএসএল নিতে গেলে $68 লাগতেছে। তো পুরো ডোমেন হোস্টিং এর প্যাকেজ যেখানে ছিল $40 $45, আপনার শুধু এসএসএল নিতে গেলে আপনার লাগতেছে $68। এখন আপনি চিন্তা করেন এসএসএল এমন একটা জিনিস, এটা ছাড়া কিন্তু আপনি সাইট রান করে খুব একটা লাভ হবে না। আপনার না থাকবে হচ্ছে এসইওতে র্যাঙ্কে, না কোনো একটা ভিজিটর আপনার সাইডে ঠিকমতো ভিজিট করবে। এখন আপনার জন্য কিন্তু এটা খুব দরকার, তাই না? এই যে একজন আমাদের লিখে দিছে HTTPS অর HTTP। আচ্ছা, এখন এই জিনিসটা শুরুর বছর আমরা হয়তো খুব চিন্তা ভাবনা করতে পারি যে খুব অল্প দামে পেয়ে যাব, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো ফ্রিতেও দিয়ে দেবে। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সব সময় এই জিনিসটা পাচ্ছি কিনা। এখন যদি আমি আলাদা পারচেস করি পরবর্তী বছর আমার নিতে গেলে এটা আমার অনেক বেশি খরচ হয়ে যাবে। সো এই প্যাকেজের সাথে নেওয়ার চেষ্টা করবেন, যেই প্ল্যাটফর্মে ফ্রিতে দিচ্ছে তার মানে তাদের কাছে হয়তোবা এসএসএল এর আনলিমিটেড অ্যাক্সেস আছে, বা এসএসএল এর আনলিমিটেড তারা হচ্ছে প্যাকেজ নিয়ে নিছে, আপনাকে আনলিমিটেড এসএসএল তারা দিতে পারতেছে। এবং এসএসএল শুধু মেইন ডোমেইনে হইলে হবে না, আমরা শুধুমাত্র মেইন ডোমেইনে একটা সাইট করব তা না, আমরা তো প্র্যাকটিসের জন্য অনেকগুলো সাইট করব, তাই না? প্রত্যেকটা সাইটেই যাতে এসএসএলটা ফ্রি পাই। বুঝতে পারছি কি? হ্যাঁ। ভাইয়া জি ভাইয়া। আরেকবার যদি বলতেন ভালো হতো। আচ্ছা, ধরেন আপনি একটা সাইট করলেন মেইন ডোমেইনে, কালকে আরেকটা সাইট করতে গেলে আপনাকে সাব ডোমেইন করে করতে হবে। সাব ডোমেইন দেখতে কেমন? এই যে এরকম দেখেন, demo.zoraity.com, এটা একটা সাব ডোমেইন। এখানে আপনি আরেকটা সাইট করতে পারবেন, ধরেন test1.zoraity.com, এটা আরেকটা সাবডোমেন, এটা আলাদা একটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে আপনার। এভাবে সাবডোমেন করে করে কাজ করা যায়। এখন আপনার ধরুন মেইন ডোমেন যেটা এই যে zoraity.com, এটাতে ঠিকই দেখাচ্ছে দি কানেকশন ইজ সিকিউর, বাট এইটা যখন কেউ রান করলো এটাতে দেখাইলো যে নট সিকিউর। বুঝতে পারছি? এখন আপনাকে জি যদি ভাইয়া। আপনার ডোমেন হোস্টিং প্রোভাইডার এসএসএলটা প্রোভাইড করে থাকে, আনলিমিটেড এসএসএল একটা আর শুধু মেইন ডোমেন এসএসএল একটা, আনলিমিটেড এসএসএল প্রোভাইড করে থাকে, তাহলে যেই সাইডই আপনি বানাবেন, যত সাইট বানাবেন, 100 সাইট বানালে 100 সাইডেই তারা এসএসএল সাথে সাথে দিয়ে দিব, অটো ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া, এখানে ক্লিয়ার। ওকে। এখানে আপনি কোনটা রিকমেন্ড করবেন এগুলা ভাইয়া? অবশ্যই আনলিমিটেড এসএসএল দিচ্ছে এইরকম জায়গা থেকে নেবেন। আর এটা হচ্ছে এই জিনিসগুলা হয়তো কমায়া অনেকে হয়তো বা প্রাইসটা কিছুটা কমাই দিতে পারে, বাট এটা আমাদের জন্য আসলে খুব একটা ভালো দিক না। আমাদের এসএসএলটা আনলিমিটেডই দরকার হবে। তারপর হচ্ছে free.com ডোমেইন রেজিস্টার। আচ্ছা, এইখানে এই প্যাকেজের সাথে ডট কম ডোমেইনটা আমি নিব কেন? আমি এমন জায়গা থেকে ডোমেইন নিব যেইখানে ডোমেইন সস্তা, এমন জায়গা থেকে হোস্টিং নিব যেখানে হোস্টিং সস্তা, তাই না? তাইলে হয়তো বা আমার কিছু টাকা সেভ হবে। এখন এটাতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমরা তো কাজ করতেছি, আমরা কি এইটা আশা করতেছি যে এই জিনিসটা একদম স্মুথ চলবে, কখনো কোনো প্রবলেম হবে না? আপনাদের জি এটা ভাইয়া। মনে হয়? ভাইয়া সবাই কেনার আগে তো এরকম একটা আশা রেখেই আচ্ছা, কিনবো কিন্তু আসলে। আসলে কি হয়, প্রবলেম কি হবে না? আপনারা যে কাজ শিখতেছেন প্রবলেম তো হবেই, এটা তো শিওর, তাই না? জি ভাইয়া। প্রবলেম ছাড়া তো রান করবেন। আপনারা তো আর এমন না যে প্রফেশনালি সবকিছু জানেন, সবকিছু পারফেক্টলি কাজ করবে, এবং প্রফেশনালি সবকিছু জানলেও প্রবলেম হয়। ডোমেন হোস্টিং আপনার প্রবলেম হবে, একটা ডিভাইসে আপনার প্রবলেম হবে, একটা সফটওয়্যার একটা প্রবলেম হবে, হবে না? এখন হইলো প্রবলেম, এক জায়গা থেকে ডোমেন নিয়েছিলেন যেখানে ডোমেন সস্তা, এক জায়গাতে হোস্টিং নিয়েছেন যেখানে হোস্টিং সস্তা। একটা সাইডে প্রবলেম হইলো, সাইটটা লোড হচ্ছে না, কোথায় নক দিবেন? বলেন, কাকে নক দিবেন, ডোমেন প্রোভাইডারকে না হোস্টিং প্রোভাইডারকে? হোস্টিং প্রোভাইডারকে। হোস্টিং প্রোভাইডারকে নক দিলেন, লেটস সে আমি আপনার হোস্টিং প্রোভাইডার। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চেক করতেছি। 24 ঘন্টা পর চেক করে আপনাকে আপডেট জানাইলাম আমাদের হোস্টিংয়ে সব কিছুই পারফেক্ট। আপনার প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি ডোমেনটা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নেওয়া, আপনার প্রবলেমটা ডোমেন থেকে হয়েছে, সো ডোমেন প্রোভাইডারের কাছে যোগাযোগ করেন। তাহলে এবার কোথায় যাব? ডোমেন প্রোভাইডার কাছে। ডোমেন প্রোভাইডারের কাছে গেলাম। ডোমেন প্রোভাইডার পরবর্তী 12 ঘন্টা 24 ঘন্টা পরে আপনাকে অ্যান্সার করলো এই সেম অ্যান্সারটা। এইবার আপনি কি করবেন? কিচ্ছু করার নাই ভাইয়া। বুঝতে পারছি প্রবলেমটা কোন জায়গায়।
এখন জি আমি জি যদি একই প্রোভাইডারের কাছ থেকে নিতাম তাহলে আমি সমস্যার সমাধানটা খুব দ্রুত পাইতাম। ডোমেনটাও ওইখানে, হোস্টিংটাও ওইখানে, আমি বলতাম আমার সাইট লাইভ নেই। ডোমেনের প্রবলেম হোক, হোস্টিংয়ের প্রবলেম হয়, এটা তাদের দায়িত্ব, কোথায় প্রবলেম হয়েছে কি হয়েছে বা আমাকে কি সাজেস্ট করবে, তাই না? জি সো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা প্যাকেজ যাতে নেই যেই প্যাকেজের সাথে ডোমেন ইনক্লুডেড থাকে। যেমন এইখানে আমরা একটা free.com ডোমেন পেয়ে যাচ্ছি। আচ্ছা, যেটাতে আমাদের পোর্টফোলিও সাইটটা হবে, মেইন ডোমেনটা। আচ্ছা, তারপরে যেটা আনলিমিটেড ব্যান্ডউইথ, ব্যান্ডউইথের ব্যাপারটা হচ্ছে কি পরিমাণ মানুষ আপনার সাইডে, কি পরিমাণ মানুষ আপনার সাইডে ভিজিট করতে পারবে মান্থলি। ওকে, এটাকে ব্যান্ডউইথ বলে। সো আমাদের ব্যান্ডউইথ অ্যাটলিস্ট আমরা ট্রাই করব 10 থেকে 20 জিবি যাতে ব্যান্ডউইথ থাকে। না হলে দেখা যাবে যখন আমাদের সাইডে প্রচুর পরিমাণ ট্রাফিক আসবে, সাইড র্যাঙ্কে থাকবে, যেমন আমার সাইডে দেখা যায় প্রতিদিন আহ, অনেক ভিজিটর আসে এখান থেকে, শুধুমাত্র এটা দিয়ে না, আরও অনেক কিছু দিয়ে সার্চ করলো র্যাঙ্কে থাকে, ওইখানে থেকে সে কি দেখা যায় ভিজিটর আসে। এখন আমার যদি ব্যান্ডউইথ শেষ হয়ে যায় আজকে, আমাকে আরও 17 দিন অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে আমার সাইড আবার লাইভ হবে। মান্থলি এটা একটা লিমিট থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই ব্যান্ডউইথের ব্যাপারটা, আমরা একটু ব্যান্ডউইথটা যাতে বেশি পাই এরকম জায়গা থেকে নেওয়ার চেষ্টা করব। অথবা এই চিন্তা থেকে যদি একবারে মুক্তই থাকতে চাই, আমি আনলিমিটেড ব্যান্ডউইথ দেয় এরকম কাউকে যদি পাই, সেটা আমার জন্য বেস্ট অপশন। যেমন এখানে আমরা আনলিমিটেড ব্যান্ডউইথ পাচ্ছি। আনলিমিটেড ব্যান্ডউইথ পাইলে কি হবে, হয়তো শুরুতে সে আমাকে 20 জিবি দিবে। আজকে মাসের 13 তারিখ, হয়তোবা আমার প্রচুর ট্রাফিক আসছে, 20 জিবি শেষ হয়ে গেছে। সে কি করবে, এটাকে বাড়ায় 50 জিবি 100 জিবি করে দিবে, বাট এটার জন্য আলাদা কোনো পেমেন্ট নিবে না। আমি কিন্তু নামও দেখতে পারি কে এগুলো করেন, হ্যাঁ। এগুলো কি নতুন নতুন দেখে টেস্ট করতেছেন জুমে কি কি ফিচার আছে? রিমুভ করে দিচ্ছে আবারও। আচ্ছা, সো এইটা হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপার। ব্যান্ডউইথ যদি আলাদা কিনতে যান, লেটস আপনাকে হয়তো 5 জিবি ব্যান্ডউইথ দিছিল, আপনার ব্যান্ডউইথটা 25 তারিখে শেষ হয়ে গেছে, এখনো মাসের 5 দিন বাকি। এখন আপনি যদি বলেন ব্যান্ডউইথটা শেষ হয়ে গেছে, সে বললো ব্যান্ডউইথ নেন, কাস্টম ব্যান্ডউইথ নিলে প্রতি 5 জিবি কাস্টম ব্যান্ডউইথের প্রাইস হচ্ছে 1800 টাকা, 2000 টাকা। এখন আপনি, আচ্ছা আমি কিন্তু আপনার নাম দেখতে পাচ্ছি, আমি চাইলে নাম রিভিল করতে পারি, জিনিসটা আপনার জন্য ভালো হবে না, বাকি সবাই আপনাকে অন্য চোখে দেখবে। এটা কেন করতেছেন? আপনি কি আসলে বুঝতেছেন না কিছু একটা, এরকম কিছু? আমি মিটিং এর হোস্ট, আমি দেখতে পাচ্ছি কে করতেছেন এটা। ভাইয়া আমরাও দেখতে পাচ্ছি ওনার হ্যাঁ, নাম। আপনারাও দেখতে পাচ্ছেন, বাট আমি নাম দেখতে পাচ্ছি কে করতেছে। ভাই একটু বুঝেই বলেন তাকে। সেটাই বলতেছে, আমি অনেকবার রিমুভ করতেছি। আপনি যদি না বুঝেন আমাকে বলেন, আমি হেল্প করবো আপনাকে, সমস্যা নেই। দরকার হলে আমাকে প্রাইভেটলি টেক্সট করেন এইখানে চ্যাটে। এটা করতেছেন, এটা রেকর্ডেও থেকে যাবে, ঠিক আছে? আর আমি এটা এটা কোনো স্কুলের ক্লাস নিচ্ছি না, অ্যাটলিস্ট, রাইট? সেটা প্রফেশনাল স্কিল শিখতেছি আমরা, এগুলা ম্যানেজ করবো। তারপর আপনারা নতুন, আমি বিষয়টা বুঝতে পারি, অনেক ফিচার হয়তো আমরা না বুঝে অনেক কিছু ক্লিক করে তারপর দেখতেছি যে কাজ করতেছে কি, এটা কি হয় না হয়। এটা ঠিক আছে, বাট বারবার করবেন না, অলরেডি আমি 3rd টাইম বললাম। আর আমার মনোযোগ সরে যায়, আমি একটা বিষয়, একটা ক্লাস নেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিতে হয় একটা মেন্টরকে। এখানে আপনাদের প্রায় 70 জন মানুষের সময়ের দায়িত্ব আমার কাছে। আপনাদের সময়গুলো উর্থিত কিনা, আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছি কিনা, আমি যেটা চিন্তা করে আসছি সেটা আপনাদেরকে আমি ডেলিভার করতে পারতেছি কিনা। কারণ এই বিষয় নিয়ে আর তো কোনো ক্লাস হবে না, এইটা লাগবে আপনার লাইফ টাইম। আপনি ক্লায়েন্টের ডোমেন হোস্টিংয়ে যখন নেবেন তখনও আপনার লাগবে, প্রত্যেকটা কথা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেটা এখন যারা হয়তো 2-3 বছর আগে আমার কাছ থেকে কোর্স করে বের হয়েছে, তারা এখন চিন্তা করে যে তখন যে ইনফরমেশনটা শিখছে ওই ইনফরমেশনটা আমার এখনো কাজে লাগতেছে। ঠিক আছে, সো আমার যদি দেখা যায় আমি কিছু ইনফরমেশন মিস করি, যে জিনিসগুলো আপনাদের জন্য আমি রেডি করছি, এটা এন্ড অফ দ্য ডে আপনাদেরই লস। ঠিক আছে, আমার ক্লাস শেষই হয়ে যাবে, আপনারা বুঝবেন না কি শিখছে পারছেন কি শিখেন নাই, কতটুকু দিছি কতটুকু দেই নাই, কারণ আপনাদের ভেরিফাই করার মতন তো কেউ নাই যে সে হয়তো বা এই জিনিসে সব কিছু জানে, সে ভেরিফাই করলো না, স্যার এই অনেকগুলো জিনিস মিস করছে, এই কটা জিনিস আমাদেরকে বলে নাই, এরকম তো আর কেউ ধরতে পারবে না। তো আমি ট্রাই করতেছি আমার দিক থেকে বেস্ট ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আমি কোনো কিছুর মার্কেটিং করতেছি না, কোনো কিছু না, এই জোরাইটি.com কোড বেনিফিটের নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা এখান থেকে কিনেন বা এখান থেকে পারচেস, এরকম কোনো কিছু বলতেছি না। কারো যদি দরকার হয় সে চাইলে এখান থেকে পারচেস করতে পারে, অথবা যেই কোনো থেকে জায়গা থেকে আপনি পারচেস করেন, আপনি সব কিছু প্রপারলি করতে পারবেন। জাস্ট ভেরিফাই করবেন এইখানে যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আপনি পাচ্ছেন কিনা, এইগুলো আপনাদের দরকার দেখেই আমাদের সার্ভার নেওয়া। আমাদের শুরুর দিকের ব্যাচগুলোতে আমরা সার্ভার নিয়েছিলাম না, যে যেখান থেকে পারতো নিত, সার্ভার ডাউন হইতো, কারো তার থিম ইনস্টল হচ্ছে না, কারোটায় স্পিড খুব স্লো, কারোটায় দেখা যাচ্ছে সাইডের সিকিউরিটি নাই, অ্যাসাইনমেন্ট জমা দিছে
অ্যাসাইনমেন্ট ভিজিট করা যাচ্ছে না, এক একজনের এক এক প্রবলেম। এখন এই জিনিসগুলো থেকে আমরা নিজেরাই ফেড আপ, তো এইভাবে আসলে তো কোর্স কন্টিনিউ করা যাবে না, এভাবে একটা স্টুডেন্ট ভালো করে বের হবে না। আমরা এই জন্য সার্ভার নেওয়া, তারপরেও আমরা জোর করি না আমাদের এখান থেকে নিতে হবে বা এরকম কিছু, আমাদের ম্যান্ডেটরি কোনো কিছুই না। আপনি যদি না নেন, দ্যাটস টোটালি ফাইন, আপনি যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং নিতে পারেন। বাট আপনাকে জাস্ট ভেরিফাই করে নিতে হবে এই জিনিসগুলো আছে কিনা, কারণ ইন ফিউচারে এটাই আপনাদের লাস্ট কস্টিং। ডোমেন হোস্টিং কার লাগবে? সবার লাগবে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের ডোমেন হোস্টিং লাগবে। আপনি যদি বলেন ফ্রিতে হবে কিনা, ফ্রিতে আমরা এখান থেকে একদম স্ট্রংলি না করতেছি। ফ্রি দিয়ে আপনি আগাইলে সামনে গিয়ে আপনাকে পস্তাইতে হবে। আপনার আমার এটা রেকর্ড করা আছে না ক্লাস ভিডিওটা, আপনি আর 1 মাস 1.5 মাস পরে গিয়ে এটা মিলাই দেখবেন, ঠিক আছে? এখন এইটা আপনাদের লাস্ট কস্টিং, এই কস্টিংটা আপনাকে করতেই হবে। অ্যান্ড এরপরে যা যা লাগবে, প্রিমিয়াম থিম প্লাগইন যা লাগে সব কিছু আমরা প্রোভাইড করতে পারবো, সব কিছু রিসোর্স আমাদের কাছে আছে। আপনার যদি থিম যা লাগে, প্লাগইন যা লাগে, এরকম হাজার হাজার ডলারের প্লাগইন আমাদের কাছে আছে, সেগুলো আমরা প্রোভাইড করবো আপনাদেরকে, ঠিক আছে? বাট এইটা আপনাদের দিক থেকে লাগবে। সো আমি যা বলতেছি প্রত্যেকটা জিনিস নোট করে রাখেন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। অলরাইট, সো ব্যান্ডউইথের ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। সো ব্যান্ডউইথের ব্যাপারটা এটা মাথায় রাখবো সবসময়, যে আমার এনাফ ব্যান্ডউইথ যাতে আমি পাই। তারপর হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। ডেটাবেসের ব্যাপারটা আমি একটু বলি বুঝায়। একটু আগে বললাম না সাবডোমেন, সাবডোমেনটা তো বুঝছেন। মেইন ডোমেনের আগে কিছু একটা অ্যাড করে আমরা সাবডোমেন তৈরি করতে পারি। আচ্ছা একটু মিউট রাখেন, মাইকগুলো মিউট করে দিচ্ছি। আচ্ছা একটু মিউট রাখার চেষ্টা করবেন, হ্যাঁ? আমি আপনাদেরকে লক করে দেই না, যাতে মিউট আনমিউট করতে পারেন কিছু বলতে চাইলে, বাট নিজের দিক থেকে একটু খেয়াল রাখবেন যে মিউট আছে কিনা। আচ্ছা, ভাইয়া আপনারটা মিউট করা। একটা মিনিট। ফ্রিল্যান্সাররা যেরকম ফ্রি, ওরকম প্রবলেম। আপনার কাজের টাইমে সবসময় দেখবেন নক আসবে আপনার কাছে। অলরাইট, যেটা বলতেছিলাম, এখন আপনারা তো কি করবেন, আমরা পুরা কোর্সে অনেকগুলা সাইট করব। এখন লেটস সে আপনি একটা ডোমেন হোস্টিং নিছেন, যেটাতে একটা ডোমেন পাইছেন, হোস্টিং পাইছেন আপনি হয়তো 5 জিবি, 3 জিবি, 4 জিবি। এখন লেটস সে আপনি এমন একটা হোস্টিং নিছেন 50 জিবি স্টোরেজ। হুম, এই হোস্টিং এ আপনি একটা সাইট করলেন, এইটা ধরেন আপনার সাইট, এইটা জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আমরা। এটাতে আপনি একটা সাইট করলেন, এখন আপনি আরেকটা অ্যাসাইনমেন্ট করবেন, ধরেন অ্যাসাইনমেন্ট 1 ডট এটা, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট 1 করবেন। এখন এটা করলেন, অ্যাসাইনমেন্ট 2 করলেন, অ্যাসাইনমেন্ট 3 করতে যাচ্ছেন, এখন আর করতে দিচ্ছে না কেন? আপনি পরবর্তীতে ভেতরে গিয়ে যখন ইনফরমেশন জিজ্ঞেস করলেন, তারা আপনাকে বললো যে আপনার ডাটাবেস তো 3টা ছিল, 3টা সাইট তো করে ফেলছেন, এখন আপনার আর সাইট করতে পারবেন না। নতুন সাইট করতে চাইলে প্রিভিয়াস একটা সাইট ডিলিট করতে হবে। আর আপনি চিন্তা করলেন আমার কাছে 50 জিবি সাইট আছে, আমার 50 জিবি সাইডে আমার ডাটাবেস 3টা আছে, মানে বুঝলাম না, আমি তাহলে কি 50 জিবি ইউজ করতে পারবো না? 50 জিবি ইউজ করতে পারবেন। এই 3টা সাইটই যদি বড় বড় সাইট হয়, আপনার সর্বোচ্চ 50 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। বাট ডাটাবেসের লিমিট থাকার কারণে আপনি কিন্তু 3টার বেশি সাইট করতে পারবেন না। ডাটাবেসের বিষয়টা কি বুঝছেন? মানে আমাদের না কি যদি ভাইয়া ভালোভাবে ক্লিয়ার হয়নি। আচ্ছা, ভাইয়া 3টা সাইট করতে পারবে এই ডাটাবেস, মানে 3টা সাইট আপনার ডোমেইন নিতে একটা পারবে না? ডাটাবেসে একটা সাইট করা যায়। আপনার যদি 2টা ডাটাবেস থাকে, তাহলে আপনি কয়টা সাইট করতে পারবেন? 2টা। 2টা। আপনার যদি 50 জিবি স্টোরেজ থাকে, এটা বুঝতে পারিনি ভাইয়া। মানে শুধু স্টোরেজ থাকলে হবে না, আমাদের ডাটাবেস থাকতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, ধরে নেন ও আপনার একটা আচ্ছা। একটা একটা বড় একটা গামলার মধ্যে 50টা বল দেওয়া আছে, ঠিক আছে?
এখন আপনাকে ঝুড়ি দেওয়া হলো, একটা ঝুড়িতে একটা বলই জায়গা হয়। আপনাকে তিনটা ঝুড়ি দেওয়া হলো, বলা হলো ঝুড়িতে করে আপনি যতগুলো পারেন বল নিয়ে আসেন। আপনি টোটাল কয়টা বল আনতে পারবেন তিনটা ঝুড়িতে? তিনটা। তিনটা। বাট আপনার কাছে 25টা। 50টা বলের অপশন ছিল, ও, বুঝতে পারছি। ওটা তো আনতে পারবো না, রাইট? আমার কাছে যা জি ঝুড়ি ভাইয়া। আছে, আমি অত, আমাদের কাছে যে কটা ডাটাবেজ আছে ওই কটা সাইট করতে পারবো। এখন আপনি চিন্তা করেন তাহলে 50 জিবি নিয়ে লাভ কি? এখন আপনার যদি ওয়েবসাইট হয় daraz.com, আপনার তো 50 জিবিতেও হবে না। তখন আপনার ডাটাবেজ একটা হইলেই হবে, বাট স্টোরেজ আরো বেশি লাগবে, তাই না? বাট জি। আমাদের তো এরকম না। আমাদের সাইটগুলো কি হবে, আমাদের প্রচুর সাইট করতে, অনেকগুলো সাইট করতে হবে। আমাদের ডাটাবেজ লাগবে কি 10টা 20টা বা আরো বেশি। যদি আনলিমিটেড হয় সেটার ব্যাপারে আলাদা, সেটা তো কথাই নেই। ঠিক আছে। আচ্ছা, আনলিমিটেড ইমেল এখন অলদো এটা আপনাদের দরকার নেই, আমাদের নিজস্ব সার্ভার, আমাদের কাছে অপশন আছে দেখে আমরা আনলিমিটেড দিয়ে রাখছি। যদি কারো স্টুডেন্টের দরকার হয় সেটা, এটা হচ্ছে info@joraiti.com, admin@joraiti.com, ঠিক আছে, contact@codemanbury.com, এই টাইপের যে ইমেলগুলো হয় না, ওয়েব মেল, এইগুলো আর কি। এগুলো আপনাদের এখন যে খুব দরকার, একটা দুইটা হলেই হবে, আপনাদের আনলিমিটেড দরকার নেই। তারপরে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা আনলিমিটেড অপশনটা রাখছি। সাবডোমেন, এই যে একটু আগে সাবডোমেন নিয়ে আলোচনা করলাম। সাবডোমেনের ব্যাপারটা, বেশিরভাগ প্ল্যাটফর্মে সাবডোমেন দুইটা করে অপশন থাকে, মানে আপনি মেইন ডোমেনে একটা সাইট করতে পারবেন আর সাবডোমেনে দুইটা সাইট করতে পারবেন, টোটাল তিনটা সাইট করতে পারবেন। আমাদের জন্য আসলে ওইটা কমফোর্টেবল হবে না, বা আমাদের জন্য ওইটা সুইটেবল হবে না। আমাদের জন্য কোনটা দরকার? আমাদের জন্য অনেকগুলা সাবডোমেন প্রোভাইড করতেছে এরকম প্রোভাইডার দরকার। ঠিক আছে, অ্যান্ড এটা যদি আনলিমিটেড সাবডোমেন হয় তাহলে তো সোনাই সোহাগা। ঠিক আছে। জি। জি তো ভাইয়া। এই ব্যাপারগুলাই আসলে ইন্টারনালি থাকে, যেটা ফ্ল্যাশ করে না। আমরা হয়তো কেনার পরে দেখতে পারি এটা রেস্ট্রিকশন, ওইটা রেস্ট্রিকশন, এটা কমানো ওইটা কমানো, যেটা আসলে পেমেন্ট কাস্টমাইজ করা হয়েছে। অ্যাড অন ডোমেন, অ্যাড অন ডোমেনটা হইলো একই বাড়িতে, ধরেন আপনি হচ্ছে মাঝখানে রুম ভাগ করে দিয়ে আরো একটা ফ্যামিলি নিলেন। ঠিক আছে, জায়গা ছিল, বিশাল বড় বাড়ি আপনার, একটা ফ্যামিলি থাকে, একটা ফ্যামিলিকে আপনি বাসা ভাড়া দিচ্ছেন, লেটসে উদাহরণস্বরূপ বলতেছি এটা। এখন আপনি কি করলেন, এত বিশাল বাড়ি, আপনি মাঝখানে, এই জিনিসটার মাঝখানে একটা দেয়াল দিলেন, দেয়াল দিয়ে দুই পাশে দুইটা ফ্যামিলিকে থাকতে দিলেন, তারা খুব ভালোভাবে থাকতে পারতেছে ধরেন। এরকম তো আপনার স্টোরেজ আছে হয়তো, বেঁচে আছে, এন্ড আপনি ডোমেন হোস্টিং না কিনে শুধু একটা ডোমেন কিনে ওই স্টোরেজের মধ্যেই ওই ডোমেনটাকে ইউজ করতে পারবেন। এটাকে অ্যাড অন ডোমেইন বলে। এটা আপনাদের দরকার নাই, সো আপনার খুব বেশি এখানে ব্রেন খাটানোর দরকার নেই যে এটা আপনার লাগবে কিনা। ইন ফিউচার কখনো যদি আরো একটা ডোমেন হোস্টিং কেনা লাগে, তখন শুধু ডোমেন কিনে আপনার এক্সিস্টিং হোস্টিং এর মধ্যে ওটা ইউজ করতে পারবেন। এটাকে অ্যাড অন ডোমেন বলে। এই সুবিধাটা আসলে বেশিরভাগ জায়গাতেই দেয় না। আমাদের যেহেতু অপশন আছে, আমরা আপনাদেরকে এটা আনলিমিটেড অপশন দিছি, যদি কারো কখনো লাগে এটা ইউজ করতে পারবেন, বাট আপনাদের এখন আপাতত এটার ইউজ কেস নাই। ফ্রি সি প্যানেল কন্ট্রোল প্যানেল, আচ্ছা সি প্যানেলটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ কন্ট্রোল প্যানেল, যেটা সবচেয়ে স্মুথ এবং সবচেয়ে বেশি ফিচার আছে। সি প্যানেলটা কখন লাগে? এই যে আপনি পুরো ওয়েবসাইটটা বানাবেন, পুরো ওয়েবসাইটটা ম্যানেজ করবেন, এটা ব্যাক এন্ড সি প্যানেলটা, হ্যাঁ। সি প্যানেল থেকে পুরো জিনিসটা ম্যানেজ করতে হয়। সি প্যানেল ছাড়াও অনেক প্যানেল আছে, ডিরেক্ট অ্যাডমিন আছে, তারপরে এইচ প্যানেল আছে, এস প্যানেল আছে, ঠিক আছে, তারপরে সিএমপি আছে, এরকম অনেকগুলা হচ্ছে প্যানেল আছে, যেই প্যানেলগুলো সস্তা এবং ফিচার অনেক কম। ঠিক আছে, যারা দেখা যায় যে কোনো মতো একটা সাইট রান করবে, শুধু শুধু সি প্যানেলটা আসলে সে নেওয়ার তার জন্য দরকার না। বাট আমাদের দরকার, আমরা ওয়ান ক্লিকে একটা সাইট ইনস্টল করব, সাইট মনিটর করব, তারপরে আমরা একটা থিম প্লাগইন এগুলো ইনস্টল করব, সি প্যানেলের মাধ্যমে অনেক সময় ইনস্টল করতে হইতে পারে। তো আমাদের অবশ্যই সি প্যানেল কন্ট্রোল প্যানেল হবে। যেখান থেকে নিচ্ছেন সে সি প্যানেল কন্ট্রোল প্যানেল দিবে নাকি অন্য কোনো কিছু ধরাই দিবে আপনাকে, এটাও মেক শিওর করবেন। এটা ওপেনলি লেখা থাকে না, এটাও জিজ্ঞেস করে নিতে হয়। তারপর হচ্ছে লাইভ স্পিড ওয়েব সার্ভার, যেটা যে বললাম এসএসডি, আপনার সার্ভারটা এসএসডি কিনা, লাইভ স্পিড ওয়েব সার্ভার কিনা, বা ডিরেক্ট এসএসডি লেখা আছে কিনা, এই জিনিসগুলো কনফার্ম হয়ে নেবেন অবশ্যই। এইচডিডি আপনাকে 50 জিবি যে টাকাতে দিতে পারবে, এসএসডি আপনাকে হয়তো বা 2-3 জিবির বেশি দিতে পারবে না ওই টাকাতে। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার এইখানে কাজ করতে গেলে, আপনি যেহেতু কাজ শিখতেছেন, এটা প্রবলেম ওইটা প্রবলেম হবে, আপনার লাগবে সাপোর্ট। এখন সাপোর্ট আবার শুধু সাপোর্ট হইলে হবে না। আপনি ধরুন সি প্যানেলের সাপোর্ট পাইলেন, আপনার একটা থিম ইনস্টল হচ্ছে না আপনার সি প্যানেলে, যতই ট্রাই করতেছেন কোনোভাবে আপনার থিম ইনস্টল হচ্ছে না ওয়ার্ডপ্রেসে। আপনি গিয়ে বললেন আমার এই সমস্যা, ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল, সে বলবে একটা ডেভেলপার হায়ার করেন, আমরা তো আসলে ওয়ার্ডপ্রেসে সাপোর্ট দিব না, সি প্যানেলে কোনো সমস্যা হলে বলেন, হোস্টিংয়ে কোনো সমস্যা হলে বলেন। এন্ড আপনার কি এটা আসলেও সম্ভব যে একটা জিনিস আপনার প্রবলেম হচ্ছে, আপনি একটা ডেভেলপার হায়ার করে তাকে সার্ভিস চার্জ দিয়ে ওটা ফিক্স করে নেবেন? এরকম তো না, তাই না? তো আপনাকে কি লাগবে, জি এমন ভাই। একটা প্ল্যাটফর্ম থেকে নিতে হবে যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা রাখে, যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাকে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে,
সো এটাও মেক শিওর করতে হবে, কারণ আপনার থ্রু আউট দি কোর্স অবশ্যই ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক ধরনের সাপোর্ট লাগবে। হয়তো ওয়ার্ডপ্রেসে একটা ফাইল আপলোড করতে গেছেন, ফাইল আপলোডের লিমিট দেখাচ্ছে, এখন আপনি তাদেরকে গিয়ে বলবে যে ওয়ার্ডপ্রেসের তো ব্যাপার নাই, সি প্যানেলে আপলোড করে রাখেন। এখন আপনি তো সি প্যানেলে আপলোড করলে কাজ হচ্ছে না, আপনার লাগবে ওয়ার্ডপ্রেস আপলোড, ওয়ার্ডপ্রেসের সাপোর্ট তো তারা দিবে না। তো এটাও মেক শিওর করতে হবে তারা ওয়ার্ডপ্রেসের সাপোর্ট আপনাকে দিচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, এই এতক্ষণ যে ইনফরমেশনগুলো আমরা শুনলাম, এই ইনফরমেশনগুলোর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই একটা জি কোশ্চেন ভাই, ছিল। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, একজন একজন করে ফেলেন কোয়েশ্চেন। ভাই ওই আচ্ছা, যে আমি আসলে এসএসএল, ফ্রি এসএসএল, ওইটা আসলে বুঝলাম না। অন্য জায়গায় যেরকম বাকি গুলোতে আনলিমিটেড লেখা, বাট ওইটার আগে ফ্রি লেখা, এটা যদি একটু ক্লিয়ার করে আচ্ছা, দিতেন। এসএসএলটা পেইড একটা সার্ভিস, ঠিক আছে? এসএসএলটা হুম। আলাদা কিনে সাইডে অ্যাড করতে হয় যাতে করে এরকম পেমেন্ট সিকিউর দেখায়। এখন এইটার প্যাকেজের সাথে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আপনাকে আলাদা কিনতে হবে না। এবং এইটা পাবেন হচ্ছে যে কয়টা সাইট আপনি ইনস্টল করবেন প্রত্যেকটা সাইটের সাথে ফ্রিতে পেয়ে যাবেন। ধরেন 20টা সাইট ইনস্টল করছেন, 20টা সাইটের সাথে এসএসএল পেয়ে যাবেন। 10টা সাইট ডিলিট করছেন, আরো 10টা ইনস্টল করছেন, আরো 50টা ইনস্টল করছেন, যাই করেন আপনার এসএসএল আনলিমিটেড এখানে আপনার ফ্রি পেয়ে মানে যাবেন, আমাদের আপনাকে এখানে আলাদা কিনতে হবে না। আনলিমিটেড, তাই তো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার হয়েছে। তাহলে তো আমাদের বাইরে থেকে নেওয়ার চাইতে আমাদের উম এই সাইট থেকে নেওয়াই ভালো। হ্যাঁ, নিতে পারেন। স্টুডেন্টদের জন্যই সাজানো এটা, এই জন্য আপনাদের কমন পড়তেছে এটা। So, আপনাদের ওইভাবেই এটা সাজানো। হ্যাঁ, আর কেন কোশ্চেন? ভাই আপনি যদি আপনাদের কি সি প্যানেলটা আলাদাভাবে দেখানো হবে নাকি আপনি দেখাই দিবেন এখন? আমি সি প্যানেলটা হচ্ছে আজকে একটা ক্লাসে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো আজকে, অ্যান্ড আপনাদের একটা প্লে লিস্ট দিয়ে দেবো, কমপ্লিট প্লে লিস্ট, যেখানে সি প্যানেল A to Z যা যা করতে হয় সব কিছু দেখানো আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, প্রায় 20টার কাছাকাছি ভিডিও আছে ওইখানে। এবং ওই পুরো প্লে লিস্টটা মিনহাজুল আসিফ ভাই হচ্ছে বানাইছে আমাদের সি প্যানেল দিয়ে। আর কোনো কোয়েশ্চেন? এখানে কোন প্যাকেজটা আমাদের জন্য ভালো হবে ভাই? ওকে, এটা দেখাচ্ছি, সমস্যা নেই। আর আর কোনো কোয়েশ্চেন? সালাম আলাইকুম সালাম। ভাইয়া। আই নোটস এর ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন, আই নোটসটা কি অ্যাকচুয়ালি? আই নোটস? যে অনেক হচ্ছে হোস্টিং ইয়েতে দেয়া থাকে যে হচ্ছে 20,000 বা 1 লাখ আই নোটস পর্যন্ত আর কি হচ্ছে ইউজ করা যাবে, এই এই জাতীয় আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফাইলস, ঠিক আছে? কি পরিমাণ ফাইল আপনি তুলতে পারবেন আপনার সাইডে, আপনার সি প্যানেলে 10,000 20,000 এরকম দেওয়া থাকে তো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এরকমই দেওয়া থাকে। এটা এটা অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, ঠিক আছে? এটা প্রোভাইডারের কাছে হয়তো বা এইটা হচ্ছে আপনি আমি টোটাল কতগুলো ফাইল, একটা ইমেজ আপলোড আমি করছেন এটা একটা, একটা ফাইল আপলোড করছেন এটা একটা, একটা সিএসএস ফাইল জেনারেট হয়েছে, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এমনিতেই 2-3 হাজার হয়ে যায় একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই, ঠিক আছে? হুম, হুম। এই যে আপনি 10,000 যদি দেয়, আপনি ওইটার লিমিটের কারণে হয়তো বা দেখা যাবে যে 4টা 5টার চেয়ে বেশি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেছেন না। আমাদের এখানে ওরকম সমস্যা নেই, কারণ আমাদের এইখানে হচ্ছে লিমিটটা 2 লাখের উপরে, 2.5 লাখের কাছাকাছি একটা সি প্যানেলের জন্য। না, আমি ভাই ইন জেনারেল জিজ্ঞেস করতেছি তো এই কারণে যে অনেকে যেটা করে যে এটা প্রবলেম, আনলিমিটেড এটা এটা হচ্ছে একটা হিউজ প্রবলেম। এটা অনেক আনলিমিটেড টেকনিক্যাল টার্ম স্টোরেজ দেখে আমি দিচ্ছে, এখানে বাট এটা আই উল্লেখ নোট করি নাই। দিচ্ছে হচ্ছে 2 লাখ। হ্যাঁ, 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 ঠিক আছে। তারপরে এটা এটা আমাদের স্টুডেন্টদের জন্য রেস্ট্রিকশন হবে না। এটা আমরা এই জিনিসটা হেল্প করবো যদি কখনো কারো হয়তো আটকায় যায়, আটকাবে না অ্যাটলিস্ট, অতটুকু আমাদের দেওয়া আছে। তারপরেও আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের এটা আলাদা, এই স্টুডেন্টদের জন্য আলাদা পেমেন্ট করতে হবে না যদি এটা বাড়ানোর দরকার হয় বা কিছু করতে হয়। তো সেক্ষেত্রে তো ভাই ভাইয়া আমরা অন্য কোথাও থেকে নিতে গেলে এটা এটা আই নোটসটা হচ্ছে দেখাটা একটা বিষয় আর কি, যে হুম, তো হুম, হুম। হয়তো এটা দেখা গেল অনেক টেকনিক্যাল টার্ম আনলিমিটেড দেখে আমি আমাদের এখানে হচ্ছে উল্লেখ করি নাই, স্টোরেজ দিচ্ছে। বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাটাবেজের পরপরই এটা ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এই যে আমাদের এখান থেকে সি প্যানেলটা দেখানো হবে, তো সেক্ষেত্রে কি প্রত্যেকটা মানে হোস্টিং কোম্পানি সেম? সি প্যানেল হলে সেমই থাকবে। আচ্ছা ঠিক আছে। যেমন আপনার আপনার কম্পিউটার উইন্ডোজ দেখতে যেরকম, আরেকজনের কম্পিউটার উইন্ডোজ দেখতে এরকম। কারণ আপনার আসলে আমার কম্পিউটার ম্যাক একটা দেখতে হোস্টিং যেরকম, আমার নেওয়া ছিল, কম্পিউটার তো ম্যাক একই রকম। হুম, হুম, এর জন্য জিজ্ঞেস করলাম। হুম, হুম, বুঝতে পারছি। আচ্ছা, আর মনে হয় এই কোশ্চেন নাই যে আমাদের রিনিউ চার্জ কেমন? হ্যাঁ জি ভাইয়া, ওটাই ওটাই কোশ্চেন রেগুলার বাকি ছিল, টেনশন করতেছেন বা ওটাই কোশ্চেন ভাবতেছিলাম। আসতেছিল না নাকি? না না, ভাইয়া ওনাদের পরে হয়তো বলতে পারকি। আচ্ছা, আচ্ছা। স্টুডেন্টদের জন্য, শুধু স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জ সেম, ঠিক আছে?
বাইরের কেউ যদি নেয় তাদের জন্য তখন যে প্রাইসটা থাকবে ওই প্রাইসে যাবে, বা আরো প্রাইসটা বাড়তে পারে, এর উপর ডিপেন্ড করে। শুধু স্টুডেন্টদের জন্য আসো আসো বাবা থাকবে আসো আসো আসো। এটা। আর একজন ভাইয়া দেখতে হবে আমাদেরকে প্যানাথন এই ডট প্ল্যানটা আইও। কবে থেকে শুনতে হবে? আচ্ছা, প্যানাথন ডট আইও শুরুতে ওয়ার্ডপ্রেসটা দেখতে কেমন, ওয়ার্ডপ্রেসটা দিয়ে আসলে কি সাইট করা যায়, এটা দেখার জন্য এই সাইটটা ঠিক আছে। এটা আপনি শুরুতে হয়তো ওয়ার্ডপ্রেসে আপনি কাজ করবেন কিনা, আপনি ওয়ার্ডপ্রেসটা কেমন লাগে এটা দেখার জন্য ঠিক আছে। দেবো প্রফেশনাল দেবো দাঁড়াও, দেখার আমি জন্য, কাজ কম্পিউটারটা রান শেখার দিই। জন্য এইসব প্ল্যাটফর্ম দেবো কোনো দেবো। কাজেই লাগবে না। ঠিক আছে, আপনি হয়তো একটা দুইটা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন খুব টেকনিক করে, বাট এটা আসলে আপনাকে খুব বেশি হেল্প করবে না। ইন ফিউচার আপনাকে শুধু হতাশই করবে। তারপরে কেউ একটু রিস্ক নিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আপনি রিস্ক নিতে চান, ভাইয়া বাট এটা অনেক আমাদেরকে এই বড় একটা প্ল্যানটা রিস্ক হয়ে কবে যাবে। থেকে হ্যাঁ, নিতে হবে? এটা কবে থেকে নিতে হবে? জি। এই উইকের মধ্যেই নিয়ে নেওয়াটা বেস্ট অপশন, কারণ আপনাদের এখন থেকে এরপরে যা ক্লাস হবে সবকিছু সিপ্যানেল এর উপরেই হবে। ও আচ্ছা, মানে প্র্যাকটিস পারপাসে আমাদেরকে এখন নিলে সবচেয়ে বেস্ট হবে, হুম তাই হুম তো? হুম হুম। ঠিক আছে ভাইয়া। ওকে। ভাইয়া ট্রান্সফারের জন্য কত দিতে হবে, মানে যদি আচ্ছা, আমি ট্রান্সফারের জন্য আমাদের চার্জ হচ্ছে যেই ডোমেন হোস্টিং এর প্রাইস এইটাই চার্জ, বাট স্টুডেন্টদের জন্য ফ্রি। কোডম্যান স্টুডেন্টদের জন্য ট্রান্সফার চার্জটা ফ্রি, ট্রান্সফারের জন্য কোনো চার্জ দিতে হবে না আমাদেরকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। স্টুডেন্ট আইডি উল্লেখ করলেই হবে তখন। জি। ভাইয়া আমরা যে প্যাকেজটা নিব এইটা তো সেম অ্যাজ সেম, মানে এই ফ্রি এসএসএল ফ্রি, মানে ডোমেইনটাও কি আমাকে আবার সবকিছুই রিনিউ পাবেন, করতে হবে? সবকিছুই জাস্ট পাবেন। যে ফিটা আমরা দিছি সেই ফিটা আমরা পরের বছর আবার দিলে একদম সেম সবকিছু চলে আসবে সব নাকি? থেকে যাবে, যা করছিলেন ওইরকমই সাইট চলতে থাকবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাইয়া এটা কেনার সিস্টেম কেমন? দেখাই দিব। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমরা কি এইখানে কি কাস্টম ওয়েবসাইট হোস্ট করতে পারবো নাকি শুধু ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেসের জন্য বেটার অপটিমাইজ করা, এর বাইরে অনেকে সাইট হোস্ট করে, বাট আমরা ওয়ার্ডপ্রেসের জন্য হাইলি রেকমেন্ড করি, কারণ আমাদের পুরো টিমই হচ্ছে ওয়ার্ডপ্রেসের দিকগুলো দেখার জন্য আছে। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করা যায়, অনেক অপশন আছে, বাট এই ক্ষেত্রে আমাদের ওইটার জন্য স্পেশাল সাপোর্ট টিম নেই। হচ্ছে ঠিক আছে। এখান থেকে কোন প্যাকেজটা নিলে হচ্ছে আমার জন্য ভালো? হুম হুম। কোন প্যাকেজটা? কোন প্যাকেজ নিলে ভালো? জি আচ্ছা, আমি জি। দেখাচ্ছি, আমি আপনাদেরকে রেকমেন্ড করতেছি। অলরাইট। ভাইয়া এই যে হুম। 6 মাস আচ্ছা করে করে ভাইয়া, পেমেন্ট আমার করা একটা এরকম কিছু কোশ্চেন নেই? ছিল ভাইয়া। না, 1 বছর, ন্যূনতম 1 বছরের জন্য পেমেন্ট করা যায়। ভাইয়া আমি যদি হ্যাঁ এখান বলেন। থেকে হোস্টিং কিনি, আমি কি পিএসপি বা লারাভেল এই জাতীয় প্রজেক্ট হোস্ট করতে পারবো এখানে? হ্যাঁ, ওই যে ওইটাই বললাম, হোস্ট করতে পারবেন, বাট আমাদের সাপোর্টটা সরাসরি সাপোর্ট পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইডের উপরে, আর আমাদের সার্ভারটা ওইভাবে অপটিমাইজ করা, বাকি এগুলো ইউজ করার অপশনও আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। যদি ওইটা আপনার ভাইয়া এই যে প্রায়োরিটি হয়, ওয়ার্ডপ্রেসের থেকে ওইটা বেশি প্রায়োরিটি হয়, তাহলে হচ্ছে হয়তো বা আপনি ডিফারেন্ট দেখতে পারেন, বাট ভাইয়া ওয়ার্ডপ্রেস আরেকটা আপনার কোশ্চেন প্রায়োরিটি, আমার। বাট ওগুলো আপনি হচ্ছে পাশাপাশি ট্রাই করতে চান, অবশ্যই অপশন আছে। হ্যাঁ, ওইপি স্পেসিকটা একটু ক্লিয়ার করে দেন। জায়গা স্টোরেজ, আপনার মোবাইলে যেমন ধরেন আপনার স্টোরেজ 256 জিবি, তো 256 জিবি পর্যন্ত ফাইল আপনি রাখতে পারবেন। ওরকম একটা সাইট, আপনি যত বেশি পেজ করবেন, যত থিম প্লাগইন উঠাবেন, একটা সাইডের স্টোরেজ বাড়তে থাকে, 200 এমবি, 300 এমবি, 400 এমবি, এরকম করে হইতে থাকে। তো এরকম আপনি যে কটা সাইট করবেন ওইরকম আপনার স্টোরেজ জায়গা খরচ হবে। ঠিক আছে তো। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ওয়েব স্পেস এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা প্যাকেজ আছে বা নির্দিষ্ট একটা ইয়াতে কাউন্ট করা যায়, আর বাদ বাকি যা আছে সব আনলিমিটেড, হ্যাঁ, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের জন্য হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। অলরাইট। এখন এইখানে দেখেন একটা অপশন আছে, একটা বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি, এটা স্টুডেন্টদের জন্য, কোডম্যান স্টুডেন্টদের জন্য সবসময় কোনো না কোনো অফার থাকে। এই অফারটা হচ্ছে এগুলা সম্ভবত সবই সেম। আচ্ছা, ডেডিকেটেড প্যাকেজে আমরা এখানে একটা অফার পাচ্ছি 2600 টাকা, এর আগে কত ছিল? আচ্ছা, 3800 টাকা যে 3800 ছিল প্যাকেজটা, এটা স্টুডেন্টদের জন্য আমরা তাহলে কততে পাচ্ছি? 2600 টাকায় পাচ্ছি। ঠিক আছে, সো এখানে হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছি। এখন আপনি 2 জিবি নিলেও তো আসলে সব কাছাকাছি প্রাইস, তাই না? 3 জিবিতে তো উল্টো আরো বেশি। টাকার প্রবলেম না থাকলে এটা আমার মতে নেওয়াটা বেস্ট অপশন, বাকি তারপর আপনি ডেডিকেটেড ডিসাইড করতে বেস্ট পারেন। হবে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আপনি কিন্তু 4 জিবির কথা বলছিলেন, 4 জিবি প্যাকেজটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, 4 জিবির প্যাকেজটা হচ্ছে 3200 টাকা, আই থিঙ্ক 3300 টাকা। লাস্টের তাহলে না প্যাকেজটাই দেখাই বেস্ট ভালো হবে। ভাই। না দেখে, না দেখেই ভালো। ওকে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি একটা স্টুডেন্টরা কথা বলি। যদি আচ্ছা, 5 জিবির 2600 টাকা উপরেও আছে, সেক্ষেত্রে আহ, আমাদের যে এইখান থেকে পেজ
এই যে ফেসবুক পেজ, ফেসবুক আইকনে ক্লিক করলে পেজে চলে যাবে, এখান থেকে ইনবক্স করবেন, এই পেজ থেকেই সব কিছু ম্যানেজ করা হয়, ইন ফিউচারে সাপোর্টও এখান থেকেই নেবেন। এখানে ইনবক্স আসবে, আপনি যদি লগ ইন করা থাকে ওইখানে মেসেজে ক্লিক করে মেসেজ করবেন যে কোনো কিছু জানার থাকলে। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ। স্টুডেন্টরা যদি 2600 টাকা দিয়ে এটা পারচেস করে, হুম। সেক্ষেত্রে কি প্রত্যেক বছর বছর রিনিউ সময় কি 2600 টাকা দিয়ে হ্যাঁ, রিনিউ করতে হবে? স্টুডেন্টদের জন্য রিনিউ চার্জটা 2600 থাকবে। এটা হয়তো বা 100-200 টাকা পিস হইতে পারে, সেটা হচ্ছে ডলারের প্রাইজের ক্ষেত্রে, তারপরেও আমাদের এখন পর্যন্ত বাড়ানো হয় নাই। ও, ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া যেহেতু 3800টায় 2600 টাকায় পেয়ে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টরা 2600 টাকায় পাবে। আচ্ছা 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 ভাই, আমি একটা কথা হ্যাঁ। বলতে চাচ্ছি, যেমন হুম। আপনার 2 জিবি প্যাকেজের ক্ষেত্রে বেস্ট সেলার আছে, মানে পরবর্তীতে আমরা যখন 1 বছর শেষে আমরা এটা রিনিউয়াল করব, তখন কি এই ধরনের অফার থাকবে কিনা? আচ্ছা, অফার না থাকলেও আপনাদের ব্যাচে যে অফার দেওয়া হয়েছিল এটা তো আমাদের কাছে নোট থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদেরকে ওই সেই হিসাবেই অনুযায়ী করতে সেই হবে। অনুযায়ী কষ্ট রাখা হবে আমাদের হুম কাছ হুম। থেকে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক ভাইয়া আছে। এখন 5 জিবি নিলে পরবর্তীতে এটা কি জিবি বাড়ানো যাবে অবশ্যই যাবে, রিনিউ করার সময়? যাবে যাবে। আচ্ছা, তখন ভাইয়া পার জিবি কেমন কস্টিং আসতে পারে? এই প্রাইসই থাকবে আপনাদের জন্য, আর বাকি বাইরের যারা থাকবে তখন তখন প্রাইস অনুযায়ী না না না, ফর এক্সাম্পল আমি 5 জিবি নিলাম, পরে হচ্ছে আমার 1 জিবি আরো পাঁচ হচ্ছে জিবি নিচ্ছে, আরো 5 জিবি বাড়াবেন। আরো 5 জিবি বা 2 জিবি ইনক্রিজ করা লাগতেছে, সেক্ষেত্রে কি সেম প্রাইসটা থাকবে নাকি তখন এটা আচ্ছা, সেক্ষেত্রে আপনি? নেক্সট 5 জিবির জন্য আপনার হিসাব আসবে হচ্ছে প্রতি 1 জিবি বাড়াইতে 500 টাকা করে আমরা হচ্ছে চার্জ নেই। ঠিক আছে, বাকি এটা আলাদা আলাদা ওয়েবসাইটকে আলাদা, আপনাদেরকে বলতেছি, স্টুডেন্টদেরকে বলতেছি, আপনাদের জন্য জাস্ট ন্যূনতম 500 টাকা চার্জ দিয়ে প্রতি জিবি বাড়াই দিই আমরা। লাইক ধরেন 5 থেকে 6 জিবি যাবেন 500 টাকা, বা 7 জিবি করবেন 1000 টাকায় আপনি করতে পারবেন। ঠিক আছে, আর যদি 5 জিবি পাঁচ ওকে জিবি অ্যাড ওকে। করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার 2500 টাকা আসে, তো স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা 2000 টাকার মতন ওইখানে চার্জ করি আর কি। ভাইয়া, হুম হুম। যেহেতু আমি নতুন, এইটা কি শুধু আমাদের কাজের জন্য ব্যবহার করব নাকি বায়ারের কাজের জন্য ব্যবহার করব? সব কিছু কাজের জন্য ব্যবহার করতে পারবেন। ইন ফিউচারে বাইরের কাজ করবেন, বাইরেরা বলবেও আপনাকে যে এটা কমপ্লিট করো, কাজ পছন্দ হইলে দেন আমাকে উঠাই দিও, তখন আপনার সাইডে করে আপনি তুলে দিবেন। ভাইয়া 5 জিবি দিয়ে আমরা কয়টা সাইট খুলতে পারবো? 15টার মতন, বা ছোট সাইড হলে 20টা, এনাফ। হ্যাঁ, এই আমাদের যে ডোমেইনটা দেওয়া হবে, তো পার ইয়ার আমরা ভাইয়া যখন প্রফেশনালি গেলেও কি এটা এনাফ হোস্ট, হয়, আপনি যে 15 বা 20টার কথা? হুম হুম। মানে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি অনেকবার ট্রাই করতেছি শোনা কথা যাচ্ছে, বলতে। বলেন বলেন বলেন। আচ্ছা, এই যে আমাদের যে ডোমেইনটা আছে, এটা হ্যাঁ। মানে আমাদের যে ডোমেইনটা ফ্রি দেওয়া হচ্ছে, হুম। আমাদের হোস্টিংটা রিনিউর সময় কি ডোমেইনটাও রিনিউ হয়ে যাবে নাকি ওইটার জন্য প্যাকেজ আলাদা প্যাকেজ পে? প্যাকেজ নিচ্ছেন তো প্যাকেজেই রিনিউ হবে, সমস্যা নেই। আপনারা ও টেনশন আচ্ছা করেন না, আপনারা কোনো দিক থেকে ঝামেলায় পড়বেন না আর কি। বুঝতে স্টুডেন্টদের দিক পারছি। থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে আমাদের দিক থেকে। আচ্ছা, প্রিমিয়াম থিম প্লাগইনের জন্য কি ফ্রি নাকি? হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রিমিয়াম থিম প্রশ্ন ছিল। প্লাগইন তো প্রিমিয়াম পেইড, বাট স্টুডেন্টদেরকে আমরা ফ্রিতে দিব। আপনাদের পুরো কোর্স করার জন্য যতগুলো থিম প্লাগইন লাগবে সবই আমরা ফ্রিতে দিব, ইভেন দো ওগুলো পেইড। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। কোর্সের বাইরে সেটা তাহলে ফ্রি নাই আমাদের জন্য কোর্সের বাইরেও লাস্টে রিসোর্স দিয়ে দিব, যেখানে আমাদের কয়েক হাজার থিম প্লাগইন আছে, ওগুলো আপনারা পেয়ে যাবেন সব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমি কিছুদিন আগে আপনাদের কোডম্যান বিডির একজন স্টুডেন্ট থেকে আমি একটা ডোমেইন হোস্টিং এখান থেকে কিনছিলাম, জরুর আইটি থেকে, তার মাধ্যমে। জোর আইটি, হ্যাঁ। হ্যাঁ, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইটও করা আছে। ওকে। আমার কি আবার কিনতে হবে, না ওইটা দিয়ে না, আমি ওইটাতেই চালাইতে করবেন, পারবো? হ্যাঁ, 5 জিবির আমার একটা নিয়ে ছিল। ওইটাতেই করবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। ওকে। ভাইয়া, আমি এখান থেকে ডোমেইন বা হোস্টিং কেনার পরে আমি যদি পরবর্তীতে মনে করেন 1 বছর পরে আমার মনে হলো যে আমি অন্য জায়গায় শিফট করব, সেক্ষেত্রে তো আসলে কোনো সমস্যা না নাই। না না, সেক্ষেত্রে আমাদের যেই প্যাকেজটা ওই প্যাকেজের চার্জ দিয়ে ট্রান্সফার করতে হয়, বাট স্টুডেন্টদেরকে আমরা নর্মালি ফ্রিতে এটা অ্যালাউ করি, কোনো চার্জ নেওয়া হয় না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন পারচেস করার অপশন, যেই প্যাকেজটা নিব ও সবগুলোর নিচে বাই নাও বাটন আছে। জাস্ট ধরেন আমি প্রথমে কিভাবে আসছি, joyid.com আসছি, দেন আমি এখানে গেছি, ধরেন আমি এই প্যাকেজটা নিব, যেহেতু বিশাল অফার পাচ্ছি, বাই নাও চলে গেলাম। গিয়ে এখানে আমি জিমেইল দিব, এখানে নাম দিব, ফেসবুকে যেভাবে নাম আছে ওইটা দিব, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এইখানে আপনি বাকিগুলো যেগুলো সব ঠিকঠাক করবেন, জিপ কোড দিবেন, ফোন নাম্বার দিবেন, ফেসবুকের প্রোফাইল দিবেন, এটা এগ্রি করবেন। এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। সরি, একটু ইন্টারাপ্ট হুম। করছে। আপনাদের এখানে হচ্ছে যে কান্ট্রি বা হচ্ছে অ্যাড্রেস, এটা
আমি বাংলাদেশে নেই, সেক্ষেত্রে কি আমি আমার এখানকারটাই দিব? হ্যাঁ, সমস্যা নেই, এক্ষেত্রে অসুবিধা কি নেই। কোনো অসুবিধা হবে? যদিও আগে অসুবিধা হয়নি, হবে আমি না, যখন পে করতে গেছি। আমি ইউরোপ থেকে আছি আর কি। অসুবিধা হবে না, অসুবিধা হবে না। ইন ফিউচার যদি ঠিক আছে, চেঞ্জও থ্যাংক করা ইউ ভাই। লাগে তখন আমাদেরকে নক করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। ভাইয়া ওকে ফেসবুক, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া ফেসবুক প্রোফাইলটা আসলে কেন নেওয়া হচ্ছে এখানে, মানে একটু ভেরিফাই উল্লেখ। করার জন্য, আপনি যে স্টুডেন্ট আমাদের সাথে সব জায়গাতে তো আপনি ফেসবুকেই কানেক্টেড। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাডমিশনের সময় আপনাদের এই ইনফরমেশন গুলাই লাগছে। ওই হ্যাঁ একই হ্যাঁ, চেক আউট ইউজ লাগবে। করা হচ্ছে। হ্যাঁ, হুম, হুম। চেক আচ্ছা আউটটা ভাই, আর একটা কোম্পানির বিষয় যেটা ওয়েবসাইটের হচ্ছে থ্রুতে যাচ্ছে। আমরা ডোমিন যে নামটাতে নিব ওটা কিভাবে চেক করে নিব যে আমাদের নামে এই যে ডট কম জোরাইটি হবে ডট কিনা? কমে আমি দেখাই দিলাম একটু আগে, অ্যাভেলেবেল আছে কিনা ওটা চেক আচ্ছা, আমি করুন। মোবাইলে ছিলাম তো এই জন্য বুঝতে পারিনি এই যে তখন। এখানে, এখানে আপনি ওই আপনার ব্র্যান্ডিং নেম লিখে লাস্টে ডট কম দিবেন, এইভাবে স্পেস ছাড়া লিখবেন, দেন ডট কম দিয়ে চেক করে দেখবেন অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, জি স্যার। যদি অ্যাভেলেবেল এই যে এরকম যদি দেখায় তাহলে বুঝবেন অ্যাভেলেবেল নাই, আর যদি এরকম দেখায় তাহলে বুঝবেন অ্যাভেলেবেল আছে। কংগ্রেচুলেশন যদি দেখায়। আচ্ছা, চেক আউটে ভাইয়া সবকিছু অ্যাভেলেবেল ঠিকঠাক থাকার দিবেন। পরে ওটা কিভাবে কি করব? একটু একটু সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাড অর্ডার নোটস, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি দুইটা জিনিস দিবেন, যেহেতু ডিসকাউন্ট প্যাকেজ নিচ্ছেন। এক হচ্ছে আপনার ডোমেন নেমটা দিবেন, যেই ডোমেন নেমটা আপনি নিচ্ছেন। ঠিক আছে, ডোমেন নেমটা কি, যেটা অ্যাভেলেবেল আছে একটু আগে দেখলাম ওইটা এরকম ডট কম সহ। আর এইখানে আপনার ব্যাচ নাম্বারটা দিতে হবে, যে এই ব্যাচে আমরা আসলে অফারটা অ্যালাউ করছিলাম কিনা এটা ভেরিফাই করার জন্য। So, আপনাদের ব্যাচ হ্যাঁ, কি সেক্ষেত্রে আমরা কি স্মল লেটার ইউজ করব 300? নাকি? স্মল লেটারই হয়, ডোমেনে সবসময় স্মল লেটার হয়, ক্যাপিটাল আচ্ছা, লেটারে কোনো ডোমেন হয় না। ঠিক আছে। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমার ভাইয়া কখনো ডোমেন চাইলে নেমটা কি যদি ডোমেন নেম চেঞ্জ অ্যাভেলেবেল করা যায়? থাকে। হুম হুম, না চাইলে কি ডোমেন নেম চেঞ্জ করা যায়? না, ডোমেন নেম কিনতে হয়। না না, এটা আমি ভাইয়া ধরেন একটা কিনলাম, কেনার পরে আমার মনে হলো এটা কোথাও আমি এটা চেঞ্জ করতে সম্পত্তির চাচ্ছি। মতন, একটা জমির মতন। ওকে ওকে কেনা হয়ে ওকে গেলে ওকে ওকে আরেকটা কিনতে হবে যদি আরেক জায়গায় বাড়ি করতে চান। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। ভাইয়া আমার হচ্ছে ডোমেন নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তারপর ওটা কিভাবে আমি কাজ করবো এটা আসলে বুঝতে হুম পারলাম হুম না। হুম, এই যে পেমেন্টের পরে একটু দেখাচ্ছি। সো এটা করে প্লেস অর্ডারে যাবেন, দেন পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করবেন। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে আমাদের যে জোর আইডি ফেসবুক পেজে এখানে একটা ইনবক্স করতে পারেন আপনার অর্ডার নাম্বার দিয়ে। অর্ডার নাম্বার পাবেন হচ্ছে আপনার জিমেইলে। ঠিক আছে, অর্ডার করার পর পরে একটা অর্ডার নাম্বার আপনার জিমেইলে যাবে, অর্ডার নাম্বারটাতে ইনবক্স করতে পারেন। দেন আমাদের সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হবে। অ্যাক্সেসটা পাবেন হচ্ছে আপনার ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, কীরকম অ্যাক্সেস পাবেন দেখতে এই যে এরকম, আপনার ডোমেনটা থাকবে, লাস্টে স্ল্যাশ সি প্যানেল দেওয়া থাকবে, সি প্যানেলে লগ ইন করার জন্য আপনার ডোমেন হচ্ছে এতটুকু। ঠিক আছে, আপনি যেটা নেবেন সেটা থাকবে এখানে, আপনার ইউজার নেমটা থাকবে, আপনার পাসওয়ার্ডটা থাকবে, অ্যান্ড অফকোর্স প্যাকেজ 5 জিবির, এটা এখানে 5 জিবি লেখা থাকবে। সো আপনি যাবেন কীভাবে, এইটা আপনি কপি করে আপনি এখানে ওপেন করলেন, বা আপনার ডোমেন লিখে আপনি স্ল্যাশ সি প্যানেল দিলে এই যে এরকম সি প্যানেলে চলে আসবে, এই পোর্টে চলে আসবে। এখানে আপনাকে দিতে হবে ইউজার নেম। ইউজার নেম পাবো কোথায়, এইখানে। তারপর লাগবে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। এখন দেখেন এই যে পাসওয়ার্ডটা কি এখন প্রপারলি মার্ক হয়েছে দেখেন তো। জি না। না, একটা প্রবলেম না স্পেস কি ভাই, দিতে হচ্ছে, একটা হবে। স্ল্যাশ অ্যাড হয়েছে পাসওয়ার্ডের সাথে। এখানে একটা স্পেস চলে আসছে, রাইট? জি। হ্যাঁ হ্যাঁ। এইটা আমরা সবসময় মিস করি, তো এটা মাথায় রাখতে হবে যাতে এটা না হয়, এরকম ভাবে নিতে হবে। পাসওয়ার্ড একটু এদিক ওদিক হইলেই কাজ করবে না। এখন দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করব। এতটুকু ক্লিয়ার সবার? জি এইভাবে আমি আমার জি। প্যানেল হ্যাঁ অ্যাক্সেস ভাই। করতে পারবো। যে লগ ভাই ইন আমরা বাটন এটা ক্লিক এটা করলে কেনার সময় কি সাকসেসফুলি নির্দিষ্ট একটা মেল ইউজ লগ করব? ইন হয়ে যাবে। হ্যাঁ, জিমেল ইউজ করবেন, যেই জিমেলে আপনি সবকিছুর অ্যাক্সেস পাবেন। লগ ইন হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে সি প্যানেল লগ ইন করতে পারি অ্যান্ড আমি কাজ করতে পারি। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদের হইতে পারে যে এই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, পাসওয়ার্ডটা আমি আমার মতন সেট করতে চাচ্ছি, এটাও পসিবল। ঠিক আছে, আমি আমার ডোমেনের পরে সি প্যানেল দিয়ে অ্যাক্সেস করতে চাই না, বুঝতে পারি না এই ব্যাপারটা। মানে ভাইয়া উনি হয়তো বলতে চাচ্ছেন যে ডিরেক্ট ডোমেন যে নেমটা থাকবে ওটা দিয়েই উনি অ্যাক্সেসটা চাচ্ছেন, আসলে সি প্যানেল, উইদাউট সি প্যানেল কোনো অপশন আছে কিনা।
না, সি প্যানেল তো আপনার কোর ব্যাপার। এখন এটা বাদ দিয়ে আপনি তো এই যে সাইট, আপনি তো এইভাবেই অ্যাক্সেস করবেন। আপনার সাইট তো এরকমই থাকবে, সি প্যানেল তো আপনার জন্য, আপনি অ্যাক্সেস করার জন্য। আপনার সাইট তো এইখানে, এটা যখন কেউ ওপেন করবে, আপনি ওপেন করবেন, আপনার সাইট দেখতে পারবে সবাই এরকম। এত কিছু নাই, ফাঁকা। বুঝতে পারছি? এরকম দেখতে পারবে যে এরকম সাইট তো এরকমই থাকবে। ওটা তো আমি সি প্যানেল ফাইল ম্যানেজ করার জন্য ওটা ওপেন করলাম। আপনার স্ল্যাশ সি প্যানেল লাগবে না, স্ল্যাশ সি প্যানেল দিবেন যখন শুধু সি প্যানেলে লগ ইন করতে চান তখন। আচ্ছা, এখন পাসওয়ার্ড হুম হুম পাসওয়ার্ড অনেকগুলো পাসওয়ার্ড ব্যবহার করি এখন, এগুলো কোথাও তো লিস্ট করে রাখার ব্যাকআপ আছে? মানে অনেকগুলো পাসওয়ার্ড ইউজ করেন, সেক্ষেত্রে প্লাস পাসওয়ার্ডের অনেকগুলা ম্যানেজার আছে, লাইক বিট ওয়ার্ডেন ইউজ করতে পারেন। এটা একটা এক্সটেনশন ব্রাউজারের। সো এটা আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন অ্যান্ড ইউজ করতে পারেন। এটা খুবই সিকিউর একটা প্ল্যাটফর্ম, এটা এক্সটেনশন পাওয়া যায়। ঠিক আছে, বিট ওয়ার্ডেন ক্রোম এক্সটেনশন আই থিঙ্ক। এটা একটা। আরেকটা আছে হচ্ছে জোহো ভল্ট। এটা শুধুমাত্র যাদের অনেক পাসওয়ার্ড ম্যানেজ করতে হয়, লাইক আমার প্রায় 200-র কাছাকাছি পাসওয়ার্ড আছে যেগুলো ম্যানেজ করতে হয়। আমার সার্ভারের আছে, আমার ক্লায়েন্টের সাইডের অ্যাক্সেস আছে, আমার এজেন্সি সাইটগুলোর অ্যাক্সেস আছে, and ওগুলোর জন্য আমি এটা ইউজ করি। না হলে না ইউজ করাই ভালো। এটা একটা আছে। ভাই আমার নাম দিয়ে আমি সার্চ করছি, বাট বুঝতেছি না যে আমার নাম দিয়ে হবে কিনা। ডোমেন ডোমেন না, গুগলে মানে ব্র্যান্ডিংটা। নাম বলেন, হামিদুল্লাহ আলম। লিখে পাঠান, জুমে লিখেন। আচ্ছা, পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে লগ ইন করার পরে এই যে এখানে ক্লিক করবেন, করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাবেন। এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিবেন। আপনি একটা পাসওয়ার্ড টাইপ করবেন, টাইপ করলে দেখতে পারবেন পাসওয়ার্ডের স্ট্রেংথ কতটুকু। 96, 100। সেম পাসওয়ার্ডটা আবার এখানেও দিবেন, দিয়ে চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও ক্লিক করলে আপনার যে নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। বুঝছি? এটা স্ট্রং হইতে হবে, 100% হইতে হবে। 100% সারা যদি চেঞ্জ করেন, 2 দিন পরে দেখবেন ওই পাসওয়ার্ডটা আর কাজ করতেছে না। হ্যাঁ, লিখে দিছি। দেখছি। দুইজন দিছেন কেন? আপনার কোনটা? আপনার নাম কি বলেন? হামিদুল্লাহ আলম। হামিদুল আলম, ওকে। নিতে পারার কথা তো, এটা তো সমস্যা হওয়ার কথা না। নিতে পারবেন তো, সমস্যা নেই তো, সবই তো ঠিক আছে। জাস্ট একটা পুলিশের কেউ একজন আছে, হয়তো কোনো কারণে সে র্যাঙ্কে আছে, বাট এটা বিট করতে পারবেন, সমস্যা নেই। ভাই আমার টিএফ টিশান দিয়ে ওটা একটু চেক করে দেন। চেক করছি তো আপনারটা আগে। ওইটা যে আমি এখানে লেখেন আপনি, এই যে ফাইন্ড ইউর ডোমেন টিএফ টিশান। আপনাকে সাইটটা দেওয়া হয়েছে, আপনাকে বলেন। আছে তো? এখানে আছে কিন্তু এটা আমারটা নাকি অন্যটা আছে এটা বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে এখানে আসছে তো আমি আর এইটা দিয়ে সবকিছু মানে সব সব অ্যাকাউন্ট খোলা এই ভাইয়া নাম অন্যটা দিয়ে থাকলে এটা কখনো অ্যাভেলেবল ব্র্যান্ডিং এ। দেখাতো না। এটা নিয়ে নিবেন, বাস চোখ বন্ধ করে নিয়ে নিবেন, অ্যাভেলেবেল আছে মানে এটাই নিয়ে নিবেন। আর এত কিছু চিন্তা করতে হবে না, হ্যাঁ। ওকে ভাই। ভাইয়া ওই আমি যে জমি বলছিলাম ওটা নিয়ে আমার ব্র্যান্ডিং করতে চাচ্ছিলাম আর কি, ওটা কি আমার জন্য ভালো হবে কিনা একটু যদি জানান। হ্যাঁ, নিতে পারেন। যে কজনটা দেখছি আর ঠিক আছে, ওগুলো নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন তারপর আপনাকে কিছু জিনিস ভেরিফাই করতে হবে। একটা হচ্ছে যে লকটা ঠিক আছে কিনা। এই লকটা যদি ভাঙা থাকে, তার মানে আপনি বুঝবেন যে এইটা এসএসএল নাই। ওকে, আচ্ছা। আপনার লকটা করা আছে, তার মানে এসএসএল দেওয়া আছে। এখানে আপনার স্টোরেজটা দেখবেন, আপনাদের এখানে হয়তো 5 জিবি দেখাবে। ঠিক আছে, এখানে আপনি কতটুকু ইউজ করছেন সেটা দেখাবে। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা 20 জিবি দেখাচ্ছে। 20 জিবি হিউজ একটা ব্যান্ডউইথ, হ্যাঁ। তারপরেও 20 জিবি যদি আপনাদের, ওই যে বললাম আনলিমিটেড যেহেতু অ্যাক্সেস পাচ্ছেন আপনারা, 20 জিবি যেহেতু আপনারা, এটা যদি ফুল হয়ে যায় আপনারা আবার আপনাদেরকে নক দিয়ে ফ্রিতেই এটা বাড়ায় নিতে পারবেন, সমস্যা নেই। দেন যে জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সাবডোমেন কয়টা পাইছি?
43। কয়টা করতে পারবো? কয়টা করতে পারবো সাবডোমেন বলেন? 43 আনলিমিটেড ভাই, আনলিমিটেড। 43টা। 43টা করতে পারবো? ভাইয়া দুইটা। 43টা করা হয়েছে, এটা 43টা করা আনলিমিটেড। হয়েছে, করতে পারবো আনলিমিটেড। ইনফিনিটি চিহ্ন আনলিমিটেড, দেওয়া, সরি সরি, ইনফিনিটি চিহ্ন দেওয়া। হ্যাঁ, রাইট। তারপরে হচ্ছে যে এখানে সবই আনলিমিটেড, তারপর আমি ফোকাস করে দেখা দিই যে ইমেলটা আনলিমিটেড করতে পারবেন। দেন এইখানে হচ্ছে ডাটাবেস আনলিমিটেড, ঠিক আছে? এগুলা সবই আপনাদেরকে দেওয়া হয়েছে, যা যা বলা হয়েছে, সো এটা একবার দেখে নিতে পারেন। দেন আপনি কি করবেন, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আপনাকে, ঠিক আছে? কই থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, একদম নিচে গেলে দেখবেন আপনাদের একটা প্রিমিয়াম সফটওয়্যার দেওয়া আছে, নাম হচ্ছে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলার, এটা ফ্রিতেই দেওয়া থাকবে আপনাদেরকে। এইখানে ওয়ার্ডপ্রেস অপশন আছে, এখানে চলে যাবেন। চলে আসলাম, একটু নিচে যাবেন, এইখানে দেখেন ইনস্টল নাও অপশন আছে, পাইছি? ক্লিক করব, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার মেইন ডোমেনটা সিলেক্ট করা আছে। এইখানে যদি এরকম কিছু দেওয়া থাকে তাহলে আমাদের ইনস্টল হবে এইরকম, তো আমি তো এটা চাই না। এইরকম থাকলে এটা ফাঁকা করে দিব, জাস্ট এতটুকু জাস্ট খেয়াল রাখবে এখানে, দ্যাটস ইট। এখানে একটা ইউজার নেম দিব সুন্দর দেখে, পাসওয়ার্ড দিব, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখনই লগ ইন করবে এই সাইটের তখন আমার এটা লাগবে। তো এখানে একটা স্ট্রং ইউজার নেম দিব, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিব যেটা দিয়ে আমি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাই আমি যাতে রিস্টোর করতে পারি। অলদো সিপ্যানেল থেকে রিস্টোর করা যায় যে কোনো সময়, তারপরে জিমেল থেকে আমার একটা অপশন থাকলো। দেওয়ার পরে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে আমার কাজ হয়ে যাবে। ক্লিয়ার? জি। এটা চেকমার্ক উঠাই দিতে পারেন, এগুলো প্রিমিয়াম প্লাগইন, এগুলো আপনারা ফ্রিতেই পাবেন সিপ্যানেল থেকে। সেগুলো সিলেক্ট করে ইনস্টল করলে এগুলো তুমি প্রিমিয়াম প্লাগইন ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিছে। তারপরে এগুলো দরকার নেই এখন আপাতত, চাইলে এই চেকমার্কটা উঠাই দিতে পারেন। কোনো কোয়েশ্চেন ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে? না ভাইয়া, বুঝতে ভাইয়া পারছি। ব্র্যান্ড নেম আর ন্যাশনাল আইডেন্টিটি নেম ভিন্ন হলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, কিছুটা মিল রেখেন, নিজের ক্ষেত্রেও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। আপনার নাম একবারেই আ- না মিললে তো কেমন হইলো? আমার তো ভাই 16 বছর, আইডি কার্ড হতে এখনো 2 বছর লেট হবে। হ্যাঁ, সমস্যা নেই, তো ভয়েসে মনে হয় না আপনার 16 বছর। ওকে। না ভাইয়া, আমার 16 বছর ঠিক, এই যে নভেম্বরে 16 বছর পড়েছে। ও, গ্রেট, তো অনেক আগে ইন্টার শুরু করে ইন্টার দিয়েছে। ইন্টার ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, ওকে। ওকে, শুভকামনা রইলো। অনেক আগে শুরু করছেন, হয়তো ভালো কিছু করতে পারবেন, দোয়া করি। আচ্ছা, 5 জিবিতে পনেরোটা সেগুলো রিমুভ করে আবার, হ্যাঁ অবশ্যই ডিলিট করে আবার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ইনস্টল বাটনে ক্লিক করলেই আমার ইনস্টল হয়ে যাবে। সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, বা ফাস্ট হলে 2 মিনিট, আর ফাস্ট হলে আরো কম সময় লাগবে, এরকম এটা সার্ভারের উপর ডিপেন্ড করে, আপনার সময় কম বেশি লাগতে পারে। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এখানে এটা হচ্ছে আমার সাইট, আমি একটু চেক করি। এই যে আমার সাইট, আমার সাইট রেডি, সিম্পল একটা সাইট। আর এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিঙ্ক। দেখেন তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য সাইটের শেষে কি অ্যাড হয়েছে? ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। WP ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন, তাই না? অ্যাডমিন, জি। সো আমরা এখন আমাদের ডোমেনের শেষেও এটা দিব। আমরা চাইলে ওখান থেকে ক্লিক করে ওপেন করতে পারতাম, বাট আমরা একটু হাতে লেখা টাইপে অভ্যেস করি। অ্যাডমিন দিলে আমাকে বলবে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দাও, ভেরিফাই করতে বলতেছে, আমাকে একটু সন্দেহ হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু আগে যে ইনস্টল করার সময় ইউজার নেম পাসওয়ার্ড দিছি ওইটা দিব, আর আমার নিজের ব্রাউজার যদি হয় সবসময় লগ ইন থাকুক, সমস্যা নেই। আমি আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিছি ওটা দিয়ে দিই, দেন আমি লগ ইন বাটনে ক্লিক করব, তাইলে এই যে লগ ইন হয়ে যাবে। হয়ে গেছে না লগ ইন? এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখন থেকে এইটা চিনে রাখেন, এটা সবসময় আপনার কাজে লাগবে, সবসময় আমরা এই ড্যাশবোর্ডে কাজ করব। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, ক্লাস বেশি বড় হয়ে গেছে না? না ভাইয়া, ভাইয়া তাহলে ভাই আপনি আহ, চাইলে আরো কতক্ষণ নিতে পারেন, ভাইয়া বুঝলে এবার লোকালি, কিছু। আমার 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 ডিউটি, এজেন্সি ডিউটি আওয়ার হচ্ছে 12টা থেকে, so আমি ক্লায়েন্টের কাছ থেকে একটু সেটাই সময় জানি নিতে ভাই, পারবো। আপনারই হচ্ছে লিমিটেশন আছে। আচ্ছা, আমাকে বলে দেই। অনেক টেক্সট করে ফেলছে অলরেডি আমাকে।
ভাইয়া ওই ফার্স্ট ব্র্যান্ডিং ক্লাসে একটা জিনিস ছিল, একটা এক্সটেনশনের ব্যাপারে, আমি কি এটা একটু আপনাকে আস্ক করতে পারি? বলেন বলেন। সো হচ্ছে ওই কালার জেলা যে এক্সটেনশনটা, ওখানে হুম। নিচে তো তিনটে আইকন থাকে। একটা হচ্ছে নর্মালি হোম আইকন, তারপর হচ্ছে কালার, তারপর আরেকটা, যাই হোক। তো ওখানে হচ্ছে তারা একটা অ্যাড দিচ্ছে। সে ad মানে আমাকে অ্যাডটাতে অ্যাক্সেস করে বলতেছে, আমি কি আপনার সাথে হয়তো স্ক্রিন শেয়ার করলে মনে হয় আপনি আরো ভালো বুঝবেন। এই তো কালার জিল্লা, এখানে কোথায়? না না, ভিতরে ঢোকার পরে কোন একটা হচ্ছে কালার পিক করার পরে। পিক করলাম। হ্যাঁ, পিক করার পর হচ্ছে যেখানে হচ্ছে ডিটেলসটা দেখাচ্ছে। এগুলা এখানে আমি একটু দেখে জানাচ্ছি বলতেছে ভাই, আমি ভাইয়া একটু দেখে কালার জানাচ্ছি। কোডটা যেখানে দেখাবে এটা। এই তো কালার কোডটা এখানে দেখায়, কালার পিক ফ্রম প্যানেল। না, উপরে একটা লেখা কোড আসে না কালার। চলে আসছে তো, অলরেডি কপি হয়ে গেছে এই যে। এরই তো দরকার, আর কি দরকার? আপনাদের এরকম আসে না? আমাদের উপরে ছোট্ট একটা দাগ এসে তারপরে হচ্ছে এই দেখায়, আচ্ছা, এই যে কালার এই তো কোড আসছে, দেখায়। এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, জি এখন ভাই, এমন সেম আসে। এখন কি করবে, যে যেখানে যাবো ওখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে কালারটা। যেমন ধরেন এখন ক্লিক করবো, ওই যে ওখানে দেখাচ্ছে না কি কালার কপি হবে ক্লিক করলে। ওই যে জাস্ট ক্লিক করব, কপি হয়ে গেছে। এখন আমি যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করলেই হবে। এই যে, আর এটাতে কি সমস্যা বলেন? যে কোনো জায়গা থেকে কপি করতে পারবো। যদি ব্রাউজারের বাইরে হয় সেটাও অপশন আছে। এখানে ক্লিক করে পিক আউটসাইড ফ্রম ব্রাউজার, এখন ব্রাউজারের বাইরে থেকেও পিক করতে পারবো। এটা শুধু ব্রাউজার হইতে হবে এরকম নেই, যেগুলোও পিক করতে পারবো। হয়ে গেল, সিম্পল তো। আচ্ছা, এখন এই ড্যাশবোর্ডে আমরা কি করব? আমরা আজকে একটা সাইট তৈরি করব। সাইটটা কি হবে? এই সাইটটা হবে, আমরা ধরেন একটা সাইট তৈরি করতেছি। এই সাইটটা তৈরি করার আগের মুহূর্ত মানে আমরা চাচ্ছি একটা সাইনবোর্ড ঝুলাইতে, যে সাইটের কাজ চলতেছে, আমরা সাইটটা এতদিন পরে লঞ্চ করব। ঠিক আছে, যাতে ভিজিটর আসলে বা এই ডোমেনটা হয়তো আমি অনেক জায়গায় মার্কেটিং করতেছি, মানুষ সাইটটা একটু ভিজিট করে দেখলো দেখলো যে সাইটটা উল্টাপাল্টা ভাঙা চুঙা এটা ওটা ডিজাইন করতেছে। তার থেকে বেটার না যে একটা সাইনবোর্ড দেওয়া, যে ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আমরা এত তারিখে লঞ্চ করব। ওটা বেটার হয়। আচ্ছা, সো এটার জন্য আমরা কি করব এখন? ওইরকম একটা সাইট তৈরি করবো। এটার জন্য দেখেন, ওয়ার্ডপ্রেসে যে কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা ফিচার অ্যাড করতে গেলে আমাদের দরকার হয় প্লাগইন। আর সাইটের পুরো ডিজাইন চেঞ্জ করতে আমাদের দরকার হয় হচ্ছে থিম। আমরা কি করব আজকে? একটা প্লাগইন ইউজ করে কাজটা করব। প্লাগইন, এই যে প্লাগইন অপশন, দেন চলে যাবো অ্যাড নিউ প্লাগইন। এই দুইটা প্লাগইন আছে, দুইটাই অ্যাক্টিভ অবস্থা নেই, ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে, এগুলো দরকার নেই আমাদের। তো আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। এখান থেকে প্লাগইন সার্চ করব। প্লাগইনের নাম হবে সাইট অফলাইন, স্পেস হবে মাঝখানে। আচ্ছা, এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছি না, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে আমাকে দ্বিতীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। অ্যাক্টিভ করলে আমাদের প্লাগইনটা কি হলো? অ্যাক্টিভ হয়ে গেল। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি। এখন এইখানে স্যার আর কোথায় সাইট অফলাইন লেখা আছে দেখেন তো? ড্যাশবোর্ডের বাম সাইডে। এই যে এখানে, তাই না? আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে কি কি করা যায় না করা যায়। একটু নিচে গেলে দেখেন ড্যাশবোর্ড অপশন আছে, এখানে অনেক কিছু করা যায়।
এসি অপশন আছে, এখানে কয়েকটা কাজ করা যায়, ডিজাইন অপশনে কয়েকটা কাজ করা যায়, কাউন্টডাউনেও আছে, সোশ্যাল কন্টাক্ট ইনফো সবগুলোতেই কিছু কিছু কাজ আছে। আস্তে আস্তে করি আমরা। ড্যাশবোর্ড, সর্বপ্রথম হচ্ছে সাইট অফলাইনটা চালু করব কিনা বা সাইটে অফলাইনে পাঠাবো কিনা। হ্যাঁ আমরা পাঠাবো, এনেবল। এখানে সেভ সেটিং এ ক্লিক করলাম। এখন আমাদের সাইটটা কি করতে হবে, এই যে মাই ব্লগে ভিজিট সাইট, নতুন ট্যাবে ওপেন করলাম। আমার সাইটটা দেখতে এখন ওই রকমই আছে, তাহলে লাভ হইলো কি, বাট এইখানে ছোট্ট করে একটা সাইনবোর্ড দিচ্ছে যে সাইট অফলাইন মোড অ্যাক্টিভ করা আছে। এখন আমাদেরকে সাইটটা দেখাচ্ছে কেন, আমরা একটা কাজ করি, এটা অন্য একটা ব্রাউজারে ওপেন করি। ওপেন করলাম, দেখেন তো সাইট অফলাইন দেখাচ্ছে কিনা। জি, আচ্ছা আমাদেরকে ওই সাইডে ওই ব্রাউজারে দেখালো না, এখানে কেন দেখাচ্ছে? এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, চিন্তা করেন, আমরা ওই সাইটের জন্য কি এই সাইটটা আমরা তৈরি করব, তাই না? আর রাস্তা যারা তৈরি করে এটা কি, ইঞ্জিনিয়ার, তাই না? ইঞ্জিনিয়ার তার হয়তো বা শ্রমিক নিয়ে রাস্তার কাজ করে। এখন আপনার রাস্তার যখন কাজ হয়, রাস্তায় সাইনবোর্ড দেখছেন না, কি লেখা থাকে? জি, সাইনবোর্ডে কি লেখা থাকে? রাস্তার কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, নাকি? দুঃখিত। জি জি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনি এটা সিএসএস পেপারের এক্সটেনশনের স্ক্রিনশট দিছেন। এখন হ্যাঁ হ্যাঁ, সরি ভাই, আমি কালার টিলা বলে ফেলেছি, এটা হ্যাঁ সিএস সিএসএস পেপারে পেপার ওই কি, নিচে হচ্ছে যেখানে তিনটা আইকন থাকে, আমরা কালারটা দেখতে পারি, তারপর নিচে আরো নিচে হুম হুম যেটা হুম, দেখায় আর কি। ওগুলা দেখাচ্ছে তো নাই তো? ওখানে আমাকে দেখাচ্ছে না, আমাকে তারা হচ্ছে কি একটা যেন ব্রাউজারের জুমটা ক্যাফের কমান, আপনার স্ক্রিনটা ছোট, জায়গা হয় নাই। ব্রাউজারের জুমটা কমান, এই যে এখানে তিনটা ডট আছে না, এই যে এখানে দেখতে পাচ্ছেন? রেসপন্স করতে হবে দ্রুত। হ্যালো, বাকিটা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি জি শুনতে ভাইয়া, ভাইয়া জি শুনতে ভাই, পাচ্ছি। পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আমি ঠিক আছি। জি শুনি, শোনা যাচ্ছে। আপনার কি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া জি। দেখতে পাচ্ছি। এই দেখেন স্ক্রিনশটে যেটা বলতেছি, যেখানে ক্লিক করে এই যে জুম মাইনাস করতে হয়, হ্যাঁ ওনার ব্রাউজারটা ছোট, এখানে জায়গা হয় না ওটা, বুঝতে পারছেন? এই কারণে ওটা স্ক্রিনের বাইরে চলে গেছে। সিএসএস পেপারে যদি যাই, যে এগুলো দেখাচ্ছে না ওনাকে, তো এগুলো আমাকেও দেখাবে না আমি যদি এরকম থাকে আমার স্ক্রিন। আর আমি কি করব, জুম মাইনাস করব, দেখাচ্ছে না এবার? জি। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে। আচ্ছা, সো যেটা চিন্তা করতেছিলাম, এখন রাস্তার কাজ চলতেছে, সাইনবোর্ড দেওয়া। এখন ইঞ্জিনিয়ার যখন আসছে, এখন ইঞ্জিনিয়ার আইসা ওই রাস্তাতে যাবে, তখন দেখলো যে এই সাইনবোর্ড দেওয়া যে রাস্তার কাজ চলতেছে, পরে আসেন। এখন ইঞ্জিনিয়ার ধরেন যদি বাসায় চলে যায়, এবার প্রতিদিন আসে, প্রতিদিনই দেখে সাইনবোর্ড দেওয়া, তাহলে কি এই রাস্তার কাজ জীবনে শেষ হবে? জি না ভাইয়া। না আহ, ভাইয়া, কোনোদিনও তো শেষ হবে না। এইটাই, আমরা হচ্ছে সাইডের কাজ করার জন্য সাইড অফলাইনের সাইনবোর্ড টানাইছি। এখন আমার যদি সাইড অফলাইনই দেখে, আমি কাজ করবো কেমনে? বুঝতে পারছি? এই জন্য এটা ভিজিটরকে দেখাবে, বাট অ্যাডমিনকে দেখাবে না। বুঝছি না? জি ভাইয়া। ওকে, কুল। এইবার আমরা কাস্টমাইজ করব। এইখানে যা আছে, এই সব সব চেহারা কন্টেন্ট সব চেঞ্জ করে ফেলবো, এই যে লোগো চেঞ্জ করব, লেখা চেঞ্জ করব, এগুলো সব চেঞ্জ করব। কোত্থেকে? ড্যাশবোর্ডে কয়েকটা অপশন পাবো, সাইডের লোগো। আমি তো সাইডের লোগো দেই, ধরেন আমার নামে শর্ট ফর্ম দিয়ে লোগো দিব। আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে ধরেন একটা নিয়ে নিই। আপনারা যদি আপনাদের লোগো বানানো থাকে, সুন্দর করে ওই লোগো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনাদের লোগো বানানো দেখাইছে না? জি ভাইয়া দেখে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দেখাচ্ছি আমি দেখাচ্ছি। তাহলে তো আছেই আপনাদের লোগো। আপনারা আমার থেকে বড় লোক, আমার লোগো নেই, আমি গরিব। আচ্ছা, সাইডের লোগো দেখাবে আমরা নাকি? ভাই আপনাকে বানিয়ে দিতে পারি, আপনি চাইলে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো ডিসপ্লে লোগোটা হচ্ছে ইয়েস বা নো, ইয়েস থাকুক, দেখাবো। এখানে লেখাটা চেঞ্জ করতে বলছে, সো উই আর কামিং সুন। শুন। ওকে, এখানে ধরেন টেক্সটটা কিছুটা চেঞ্জ করি, উই আর 300 ব্যাচ, হ্যাঁ আইকনিক ব্যাচ। ওকে, সো আমরা এখানে গিয়ে রিলোড করলাম, চলে আসছে না?
এটাও চলে আসছে, এখানেও চলে আসছে। অলরাইট, এখন লোগোটা একটু বড় লাগতেছে না? চলো একটু ছোট করা দেখাই। জি ভাই। একটু ছোট করাটা দরকার না, বাট দেখানোর জন্য আর কি ছোট করব। এখানে যাব, লোগোটা সিলেক্ট করে এডিট ইমেজে যাব। কি ছোট করতে হবে? স্কেল করতে হবে। স্কেলটাই যেখান থেকে 344 থেকে কমায় আপনি আপনার মতন করে কমাই দিবেন। ধরুন 200 করে দিলাম, দ্বিতীয় বক্সটা ধরার দরকার নেই। স্কেল ব্যাক সিলেক্ট করে আছে, জাস্ট ইনসার্ট ইনটু পোস্ট। এইবার সেভ করে দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে। এটা কোনো অপশন না, এটা একটা ট্রিক। সো এটা অ্যাপ্লাই করে আমরা ছোট করে ফেললাম, এটা প্লাগইনের কোনো অপশন না। আচ্ছা, এরকম করে আপনি যে কোনো লোগো ছোট করতে পারেন। এই অপশন শেষ। দ্বিতীয় অপশন হচ্ছে এসইও। এসইও অপশনের মধ্যে কাজ হচ্ছে এই যে এইখানে, এই যে এইখানে এই লোগোটা এন্ড এই লেখাটা চেঞ্জ করার কাজ। সো লোগোটা আপনি দেন, অন্য কোনো লোগো বা আইকন থাকলে দিয়ে দিবেন। আমি এটা দিয়েই কাজ চালাচ্ছি। আর এইখানে আপনি নাম দিয়ে দিবেন আপনার সাইটের। অ্যানালিটিক্স এবং ডিসক্রিপশন দুইটা একটাও দরকার নেই আপনাদের, এটা হচ্ছে সাইড র্যাঙ্কে আনার জন্য। সো আমরা সাইড অফলাইনকেই কেন র্যাঙ্কে আনবো আসলে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে ডিজাইন। আচ্ছা, ডিজাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এটাই আপনার এইখানে যে সৌন্দর্যটা বাড়াবে। সো বিউটি পার্লার আর কি। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে কালার আর ব্যাকগ্রাউন্ড। সো কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি যেই কালারটা সিলেক্ট করবেন আপনার সাইটটা ওই কালারই দেখাবে। এই যে সলিড কালার হয়ে গেছে। অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বা কালার আছে, এগুলো আপনি চুজ করতে পারেন। এখান থেকে আপনার মতন আপনি একটা দিয়ে দিবেন ধরেন। আপনি যে কোনো ইমেজ ট্রাই করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি সাইডে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান। অনেকে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেয়, অনেকে হয়তো একটা কার ইমেজ দিয়ে দেয়, বা গ্রেডিয়েন্ট দেয়, বা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দেয়। ঠিক আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে অনলাইনে। আচ্ছা, আমরা এইখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখছি এখনো। ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এইবার ঠিক আছে নাকি? হ্যাঁ আহ, ভাইয়া। সুন্দর লাগতেছে। আপনারা চাইলে আরো কিছু ট্রাই করবেন। এখন আমাকে যে টেক্সটের কালার এন্ড এইগুলা, এই কালারগুলো চেঞ্জ করে করে ট্রাই করতে হবে। সো যেহেতু আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডটা, সো লাইট কালারগুলো এখানে ফুটবে। সো লেটস সে আমি ইয়েলো ট্রাই করলাম, ডেসক্রিপশনটা ব্লু ট্রাই করে দেখতেছি। দেন যেটা যেটা প্রবলেম ওটা চেঞ্জ করে ফেলবো। সোশ্যাল মিডিয়ার কালারটা হচ্ছে ধরেন হোয়াইট থাকতে পারে, বা পার্পল ট্রাই করতে পারি, জাস্ট দেখার জন্য কোনটা কোনটা ভালো হয় এখানে। এই কালারটা ফুটে নেই, বাকিগুলো ঠিক আছে। ব্লু কালারটা চেঞ্জ করতে হবে। ব্লু কালারটা চেঞ্জ করে ধরেন আমি হচ্ছে লাইট কিছু একটা দিলাম। এটা আমি জাস্ট র্যান্ডম দিচ্ছি, আপনারা সুন্দর সুন্দর কালার দিবেন। তো সুন্দর কালারের জন্য সবচেয়ে ভালো একটা সাইট হচ্ছে ফ্ল্যাট ইউআই কালার। এগুলো সব অ্যাসেট, হ্যাঁ, এগুলো সব কাজে লাগবে এগুলা। যদি আপনি নোট করে রাখতে পারেন, এখানে দেখবেন সব কালার আছে। কোন প্যালেট, আপনার ক্লায়েন্ট কোন দেশি, তো আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউকের ক্লায়েন্ট। সো ইউকের একটা প্যালেট থেকে কালার নিয়ে নেবেন। লেটস সে আমি এই কালারটা নিব, হ্যাঁ। সো এটা লাইট, এটা ডার্ক, এটা লাইট, এটা ডার্ক, এরকম। তো এটা লাইট পিঙ্ক আর লাইট পার্পল নিলাম আমি। ঠিক আছে, এখানে ক্লিক করব। এই যে এখানে বক্সের ভিতরে কালার কোডটা বসাই দিব। এই কালারগুলো যদি ইউজ করেন অটোমেটিক এখানে ভালো লাগতে বাধ্য। কালারগুলো ওইভাবেই রেডি করা দেখেন। সবগুলো চাইলেই কালার ওইখান থেকে নিতে পারেন, এখান থেকে। সো অ্যাশ কালার নিবেন, অ্যাশের লাইট এটা, ডার্ক এটা, এরকম। আরো অনেকগুলো প্যালেট আছে, কান্ট্রি ওয়াইজ প্যালেট ভাগ করা আছে। আপনার যেটা পছন্দ হয় এখান থেকে নিতে পারেন। ফ্ল্যাট ইউআই কালার্স, হ্যাঁ। আচ্ছা, সো এটা গেল কালারের ব্যাপারটা। এখানে এটা দুই লাইনে চলে আসছে, দেখতে অকওয়ার্ড লাগতেছে। এটা একটু সাইজ ছোট করে দিলে এক লাইনে চলে আসবে। এখান থেকে সাইজটা একটু ছোট করে দিলাম। ডেসক্রিপশন 21 ঠিক আছে। এই যে ছোট হয়ে গেছে, এক লাইনে চলে আসছে। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ফন্ট ভেরিয়েশন চেঞ্জ করতে পারি। যে ফন্টের লেখাটা এরকম দেখতে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ফন্ট আছে। লেটস সে এটা দিলাম আমরা। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে এরকম। আপনার যেটা ভালো লাগে ফন্ট চেঞ্জ করে করে ট্রাই করবেন, কাস্টম সিএসএস দরকার নেই।
নেক্সট হচ্ছে কাউন্ট ডাউন। এখানে দুইটা অপশন, কাউন্ট ডাউন বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলে কাউন্ট ডাউন চলে যাবে, এই যে নাই। আবার যদি আমি চাই যে আনতে, তাহলে ইয়েস দিয়ে এখানে একটা ডেট ফিক্স করে দিব, লেটস সে আমাদের ফেব্রুয়ারি 29 তারিখে আসবে। ফেব্রুয়ারি 29 তারিখই নাই আমাদের, কারণ ফেব্রুয়ারি 29 তারিখ তাহলে কি হবে, সাইডে আর আসবে না নাকি। আচ্ছা, এখন এইখানে হচ্ছে এইটা এতদিন পরে আসবে সাইটটা, ধরেন 44 দিন হয়ে গেল, 45 দিন হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, সাইটটা লঞ্চ হয়ে যাবে নাকি সাইট ব্রাস্ট হয়ে যাবে? ওখানেই থেমে থাকবে। ওইখানেই থেমে থাকবে, 0 0 হয়ে যাবে, তাই না? জি। ওকে। আচ্ছা, তারপরে কি, সোশ্যালে চলে যাব। সোশ্যালে এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো লিঙ্ক দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ র্যান্ডমলি থাকবে। হ্যাশট্যাগ দিয়ে দিলে আপনার সাইট থাকবে, আপনার ওইটা থাকবে। ধরেন হ্যাশট্যাগ উঠাই দিলেন, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ উঠাই দিলেন, এবার ইনস্টাগ্রাম এখানে আছে না, রিলোড দেন, দেখেন ইনস্টাগ্রাম চলে গেছে। লিঙ্ক না থাকলে আইকন থাকবে না। সো কোনো আইকন বাদ দিতে চাইলে ওইরকম বক্স ফাঁকা করে দিলেই চলে যাবে। এখন আপনি হয় ইউআরএলটা বসাইতে পারেন, আর না হলে হ্যাশট্যাগ বসাইতে পারেন। আপনাদের ইউআরএল বসাই দিবেন এখানে। লাস্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার ফোন নাম্বার এন্ড আপনার একটা ইমেল এখানে দিয়ে সেভ করে দিবেন। ক্লিয়ার? ওকে ভাই। এই যে সাইটটা করলাম, এইটা আপনার অ্যাসাইনমেন্ট হিসাবে আপনারা জমা দিবেন। কামিং সুন ওয়েবসাইট কমপ্লিট করে, এটা যত সুন্দর করে করা যায় করবেন। দুইটা কাজ, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেবেন, আর একটা হচ্ছে আপনাদের গ্রুপে এটা পোস্ট করবেন এবং বাকিদের কাছ থেকে আক্স করবেন কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় সংশোধন করলে ভালো হইতো। ঠিক আছে? ভাইয়া এটা করতে এটা গেলে কি করলে ডোমেন করবেন। সিস্টেম কিনতে হবে? হ্যাঁ, হ্যাঁ। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে করতে গেলে কি ডোমেন সিস্টেম কিনতে হবে ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, ডোমেন সিস্টেম না কেনা ছাড়া তো এটা করা পসিবল না তাহলে ভাইয়া। অনেকটা ওইরকমই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, হুম, শিওর। ভাই ওই যে প্যাকেজটা কেনার ব্যাপারে যখন ফর্মেটটা দেখানো হলো উপরে ফুল নেম, ওখানে কি ব্র্যান্ড নেম দিতে হবে? আপনার ফেসবুকে যে নামটা আছে এখন ওইটাই দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে, এটা আমি কনফিউজ হয়ে গেছে তো এই জন্য। সমস্যা নেই। ঠিক আছে, মানে ভাইয়া আমরা খেয়াল রাখবো সেটা আমাদের ব্র্যান্ডিং নেমের মানে ডোমেন নেমের ক্ষেত্রে আমরা হ্যাঁ, হ্যাঁ, আমাদের ডোমেন নেমের brand- ক্ষেত্রে আপনি ব্র্যান্ড নেমটা খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা ভাই, ওই ফরম্যাটে একটা জিনিস আপনি দেখাইলেন, সেটা হচ্ছে যে আমাদের ডোমেন নেমের নিচে 300, এটা কি আমাদের ব্যাচ নিজের নাম্বার, আমাদের ভেরিফাইড করতে আপনাদের লাগবে কিনা, বা আমরা র্যান্ডম দেবো? ব্যাচ নাম্বার, ওটা আপনার 300 ব্যাচের না আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 300 এই জন্য। ভাইয়া এটা কি মেইন ডোমেনে করবো তাছাড়া নাকি উপরে সাব যেটা নাম ডোমেইনে? থাকবে সেটাই মূলত আমাদের ব্র্যান্ড নেম থাকবে বা হ্যাঁ, ডোমেন নেম হ্যাঁ, থাকবে, এই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হুম, হুম। ভাইয়া এটা কি আমরা মেইন ডোমেনে করবো নাকি সাব ডোমেইন করে তারপরে করব? আচ্ছা, এটা আপনি মেইন ডোমেনে করবেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া, হুম, হুম। এই যে লোগোটাতে বসাইছে, এটা কি শুধু জেপিজি ফরম্যাটেই বসাতে পারবো নাকি পিএনজি তে যদি চাই তাহলে? এটা জি জি। এটা কয়েকটা ফরম্যাট সাপোর্ট করে, সমস্যা নেই, যে কোনো ফরম্যাট দিয়ে দিতে পারবেন। ভাইয়া, হুম। আহ, ধরেন আমার তো ডোমেইন কিনতে কিছুদিন লেট হবে, তো আমি কি লোকাল হোস্টে কাজ করে স্ক্রিনশট জমা দিতে পারবো অ্যাসাইনমেন্ট হিসেবে? এটা আসলে দেখাবেন কিভাবে লোকাল হোস্টের কাজটা? সেটাই তো, যদি স্ক্রিনশট দিয়ে দিই আপনার। স্ক্রিনশট তো আসলে যে কোনোটাই দিয়ে দেওয়া সম্ভব, এটা আমরা হ্যাঁ হ্যাঁ চাইলে অ্যালাউ করতে পারি, বাট এটা কোর্সের কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো স্ক্রিনশট আপনি চাইলে দিয়ে দিতে পারেন, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। সো ট্রাই করেন একটু ম্যানেজ করা, একদমই ভাইয়া সম্ভব না হলে। প্যান্থিয়ন দিয়ে জমা দিলে তো সমস্যা নাই না? হুম, হুম, না, মার্কস তো পেয়েই যাবেন। বাকি যা কিছু আজকে বলা হয়েছে সব আপনাদের ফিউচারের কথা চিন্তা করে বলা হয়েছে। বাকি যে যেমনে পারেন আচ্ছা অ্যাসাইনমেন্ট দিলে আমাদের সমস্যা নেই, আমাদের দিক থেকে কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই এটা জমা দেবো কেমন করে, বাকি গুগল আচ্ছা, ডক্সে? বাকি অনেকে আছে প্ল্যাটফর্ম শেয়ার করেন, প্ল্যাটফর্ম শেয়ার করার ক্ষেত্রে একটু সেনসিটিভ। আপনি হয়তো প্ল্যাটফর্ম শেয়ার করলেন, আপনি ভালো জেনে করলেন, বাট স্টুডেন্টদের জন্য এটা ভালো নাও হইতে পারে। সো কেউ যদি প্ল্যাটফর্ম শেয়ার বা আমরা এটা
মানে হাইলি রেকমেন্ড করি যে আপনার কোনো প্ল্যাটফর্ম শেয়ার করবেন না। যদি কারো দরকার হয় ব্যক্তিগতভাবে তাকে গিয়ে বললেন যে ওই প্ল্যাটফর্ম ভালো সেই প্ল্যাটফর্ম ভালো, আপনাদের ব্যাপার। বাট সাপোর্ট পরে না পাইলে কিন্তু এটা আমাদের দিক থেকে ম্যানেজ করা পসিবল না, ঠিক আছে? আমরা কোনো প্ল্যাটফর্ম হিসেবে গিয়ে যা বলতে পারি না যে আমাদের স্টুডেন্ট আপনারা এটা কেন দিচ্ছেন, এটা কাজ করেন, এটা কাজ করেন, এটা আসলে কোনোদিনও বলা সম্ভব না, তাই না? তো জি এগুলো ভাই। খেয়াল রাখতে হবে। অনেকে হয়তো বা আপনি হেল্প করার জন্যই হয়তো দিচ্ছেন তাকে, বাট এন্ড অফ দ্য ডে দেখা গেল যে ওইটা আরো তার জন্য ক্ষতির দিক হয়ে গেছে, যে আপনি এমন প্ল্যাটফর্ম শেয়ার করছেন যেই প্ল্যাটফর্ম অন্যদের জন্য ভালো হইলো, তার জন্য আসলে যে কোনো জিনিস বা একটা প্রিমিয়াম থিম হয়তো উঠতেছে না। And কি করার আছে, এই বেচারা আবার নতুন করে খরচ করে আবার ডোমেন হোস্টিং কিনতে হবে। ভাই, এইটা রিলেটেড আমার একটা কোশ্চেন ছিল। সেটা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে, আমরা এটা তো সাইট মেনটেনেন্সের জন্য একটা নোটিশ দিলাম আর কি, যে আমার সাইটটা কাজ চলতেছে। তো এটা তো গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, রাইট? এই পেজটা কামিং সুন, যে পেজটা আমরা অ্যাপ, হ্যাঁ, আপনার অটো হচ্ছে ইন্ডেক্স হয়ে প্লাগইনস যাবে, দিয়ে যেটা লম্বা করলাম আর সময় কি। থাকলে এটা চলে আসবে র্যাঙ্কে। আচ্ছা, আর হচ্ছে ইন দ্য মিন টাইম আমরা তো অন্য, মানে অন্য যে পেজগুলা করব আর কি, ধরেন আমরা অন্য একটা পেজ ক্রিয়েট করতেছি, এইটা নোটিশ দিয়ে দিছি, আমি অন্য একটা পেজ ক্রিয়েট করতেছি আর কি। তো সেই ক্ষেত্রে যে পেজটা ক্রিয়েট করতেছি, ওইটা কি ম্যানুয়ালি আমাকে হচ্ছে, ওইটা যাতে ইন্ডেক্স না হয়, এটা কি হচ্ছে ম্যানুয়ালি ইন্ডেক্স ইনকা? এত দ্রুত সময়ে সমস্যা নাই ইন্ডেক্সের ব্যাপারটা, হ্যাঁ। ওটা আচ্ছা, খুব একটা সমস্যা হবে না, এটা প্রবলেম না। সমস্যা হবে না। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম, হুম। ভাই ডোমেন হোস্টিং কি কারণে তার মানে সাসপেন্ড হয়, কি কারণে? অনেক কিছুর কারণে ভাইরাস অ্যাটাক হইতে পারে, আপনার অনেক বেশি ফাইল থাকতে পারে যে ফাইলগুলো হয়তো বা র্যান্ডমলি আপনার হচ্ছে সার্ভারে ক্ষতি করতেছে, ঠিক আছে? বা ধরেন হচ্ছে আহ, প্রচুর রিসোর্স ইউজ হচ্ছে সিপ্যানেলের কোনো কারণে, বা এমন এমন জায়গাতে আপনার সাইট সাবমিট হয়েছে যেখান থেকে ফিশিং হচ্ছে, হ্যাকারের কাছে আপনার সাইটের অ্যাক্সেস আছে, অনেক কারণে হইতে পারে, ডিপেন্ড করে, হ্যাঁ। সাসপেন্ড হওয়াটা আমাদের জন্য আরো এন্ড অফ দ্য ডে ভালো, আমাদের সাইট টাইটের যাতে ইনফরমেশন লিক না হয় এই জন্যই সাসপেন্ড হয় সার্ভার থেকে অটোমেটিকলি। পরবর্তীতে এটা সলভ করতে হয়। আর যদি ভাইরাসের কারণ হয় সেক্ষেত্রে সলভ করাটা টাফ। কয়টা সাবডোমেন করা যাবে? যতগুলো ইচ্ছা করতে পারবেন, যে পর্যন্ত স্টোরেজ আছে। আচ্ছা, শেষ করি আজকে। আমাদের পেজে নক করবেন, টিম সবসময় অ্যাক্টিভ আছে, আমিও দেখি মেসেজ। সো আমাদের পেজে নক করবেন সরাসরি, জোড়া আইটি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন হয়ে ছিল, গেলে সেটা পেজে হচ্ছে চলে আমরা আসবেন। এই অ্যাসাইনমেন্টটা কোথায় জমা দিব? এটা কি আমাদের ক্লাসরুমে এটার হ্যাঁ, অ্যাক্সেস থাকবে? আসলে আমি যেমন আমাদের ইংলিশ কমিউনিকেশনের কোনো ইয়ে ছিল না আসলে ক্লাসরুমে। আম নট শিওর, বাট আমার এখানে ক্লাসের একটা টপিক পাবেন, ক্লাসের ভিডিও পাবেন, অ্যাসাইনমেন্ট দেওয়ার অপশন পাবেন, এবং ডোমেন হোস্টিং কেনার জন্য যদি জোড়াইটি থেকে কিনতে চান ওটা ইনফরমেশন পুরোপুরি থাকবে। সি প্যানেলের একটা প্লে লিস্ট থাকবে যেখানে সি প্যানেল কিভাবে ইউজ করতে হয় ওটার পুরো ডিটেলস দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি। আমার নাম ছিল ইমরান হাসান। এখানে ওই ব্র্যান্ড নেম করার জন্য ইমরান তাকিদ দিছি, কিন্তু নাম সার্চ করলে শুধু ওই ইমরান হাশমি বা আহ, এদের মানে ছবি আসে। এটা কি র্যাঙ্কে উঠবে নাকি এটা? ইমরান হাসান। ইমরান হাসান ছিল, এখন দিছি ইমরান তাকিদ। ইমরান তাকিত লিখেন, চ্যাটে লিখেন। হুম, ভাইয়া এনআইডি নেমের সাথে কি ডোমেন নেমের কোনো সম্পর্ক আছে? আবার বলেন। ভাই এনআইডি নাম মানে এনআইডি নামের সাথে ডোমেন নামের কি কোনো সম্পর্ক আছে, বা ইন ফিউচারে কোনো সমস্যা হবে? সম্পর্ক না, আসলে নাম তো আর পুরোপুরি চেঞ্জ হয় না, ব্র্যান্ডিং নেমটা ইউনিক করতে হয়। আর আপনার হ্যাঁ, নাম ধরেন কিছু একটা, এখন আপনি তো পুরোপুরি 100% চেঞ্জ করে ফেলবেন না, এনআইডির নাম তো আপনারই নাম, তাই না? হয়তো জি সেটার জি। সাথে একটু এদিক ওদিক হবে, যেমন মিনহাজুল ইসলাম, এটা হচ্ছে এনআইডির নাম, কিন্তু ওনার হুম। নাম মিনহাজুল আসিফ, এনআইডিতে তো মিনহাজুল আছে, মানে মিনহাজুল তো মিনহাজুলই রয়েছে। হয়তো এটাকে ইউনিক করছে। এখন আমার নাম তো এনআইডিতে এমডি আলমগীর হোসাইন, এখন আমার নাম আপনারা জানেন আলমগীর এইচ কবির নামে, ব্র্যান্ডিং নেম এটা আমার 2017 থেকেই ব্র্যান্ডিং। এখন এইটাই হচ্ছে ব্যাপার, ব্র্যান্ড আমরা যদি এনআইডির সাথে পুরোপুরি মিলতে হবে না, বাট আপনার নাম তো আর পুরোপুরি চেঞ্জ করে ফেলবেন না, ব্র্যান্ডিং এর জন্য তো অ্যাটলিস্ট পুরো নামটাকেও চেঞ্জ করে ফেলে না, তাই না? আচ্ছা ভাই, তো আমার এনআইডি নাম হচ্ছে পাপন রায়, পাপন রায় প্রতীক। তো আমি এটাকে শর্ট করে পিআরপি করছি আর কি। তো এটা কি রাজনীতি কি? পিআরপি তো নাম না আসলে, পিআরপি তো মানে আপনার ব্র্যান্ডিং। হচ্ছে শর্ট ফর্ম নামের, এন্ড হ্যাঁ পি হ্যাঁ। আর প্রতীক দিতে পারেন, নাম রাখেন যাতে এটা উচ্চারণ করা যায়। ও মানে আপনার আগে একটা নাম, শর্ট আপনার ফর্ম। লাইফ টাইম এটার নামে আপনাকে চিনবে মানুষ, বুঝতে পারছেন? মিনাজুল আসিফ নামে এখন বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে সবাই চিনে, এইটাই তার নাম হয়ে গেছে। এনআইডিটাও সে মাঝে মাঝে ইউজ করে। এখন এই জিনিসটা যদি তার নাম হইতো এম এ, এখন এম এ নামে তো আসলে কোনো নাম হইতে পারে না, তাই না? মিনাজুল জি। আসিফ এটা একটা অর্থবোধ নাম, ওরকম নাম হইতে হবে আপনার, তো কারণ সেটা একটা শর্ট শর্ট ফর্ম ফর্ম হইতে লাগানো পারে। যাবে?
মানে পি আর ফার্স্টে একটা প্রতীক শর্ট হইতে ফর্ম পারে। লাগে তারপর নাম দিতে ভাইয়া হুম। আমার নামটা দিছি। হবে। চলো। আচ্ছা আচ্ছা, এই শুরুতে তো একটু কনফিউশন, তারপরে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, ইট ওয়াজ এ ভেরি গুড সেশন, থ্যাংক ইউ। ভাইয়া আমার নামটা দিতে আছে, বলছিলেন। আমরা শেষ পর্যন্ত পুরো ক্লাসটা কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনার নামটা দেখতেছি। তাদের আসলে ধৈর্য আছে, এটা থাকা জরুরি। তো আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। ধৈর্য ধরে থাকে না আসলে, এখন সাকসেস রেশিও কমে নাই, অনেকে বলে সাকসেস এখন পাওয়া যায় না হ্যান। আচ্ছা, এটা তো অবশ্যই নেওয়া যাবে। ডু ইউ মিন বলতেছে মানে এটার কোনো ইনফরমেশন বা রেজাল্ট তার কাছে নাই, গুগলের কাছে নিতে পারেন, সমস্যা নেই। ভাইয়া, আমার নাম তাসলিমা আক্তার। তো তাসলিমা আক্তারটাই কি ব্র্যান্ড নেম করা যায়? এখন সার্চ করে দেখতে হবে তাসনিম আক্তার কি অবস্থা আছে। তো ভাইয়া নিজের অরিজিনাল নাম ছেড়ে অন্য কোনো নাম কি ব্যবহার করা যায় কি না? এটা আপনি যদি কমফোর্টেবল হন ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বাট হ্যাঁ, আমি ওইটাই করতে যে চাচ্ছি। আমার পুরো নাম চেঞ্জ করে ফেলবো, আমার জি নামে জি। থাকবেই, তার মধ্যে আমি হয়তো কিছু অ্যাড করবো। আহ আসলে ভাইয়া বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, সেদিন আমাদের ব্র্যান্ডিং নাম চুজের ক্ষেত্রে ভাই কিছু ইন্ট্রোডাকশন মানে ভাই কিছু নিয়ম দিছিল, আমরা হ্যাঁ, সেগুলা কিন্তু এখন এগুলা নিয়ে এখানে এত ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে না বেশি? এটা 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 যেমন এটা ধরেন এটা আমার, আমাদের ব্র্যান্ডিং ক্লাসে ছিল কিন্তু এখন হ্যাঁ এই আমি জানি, এক এক আমি করে জানি, আপনাকে। আমি জানি, আমি নিজেও এটা বলতে পারতাম। বাট আমি জানি স্টুডেন্টের কিউরিসিটি থাকে, তো এই জন্য অ্যান্সার করতেছি। সেম সমস্যা কোশ্চেন নাই, সবাই, যেমন কনফিউশন গুলো। এনআইডির সাথে, আচ্ছা এনআইডির সাথে ব্র্যান্ডিং নেম মিলতে হবে কিনা এটা 3 বার না 4 বার কোশ্চেন করা হয়েছে, রাইট? এটা বাকি আপনাদের জন্য নতুন যে একই জিনিস স্টুডেন্ট বারবার রিপিট করে, বাট আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। And আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কেন জানি এক্সাইটমেন্ট কাজ করে, ভুল তো করে ফেলতেছি না, বাইরে তো আর পাবো না, জিজ্ঞেস করে ফেলে এরকম লাগে আর কি একটু একটু। এই জন্য আমি অ্যান্সার করতেছি। বাট ক্লাস যত সামনের দিকে আগাবে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ইগনোর করবো, কারণ হচ্ছে এগুলো তখন আর বেশি ইম্পর্টেন্ট না। বাট এখন যাতে ভয় না পায় কোনো স্টুডেন্ট অ্যাটলিস্ট, এই ভাইয়া জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে প্রদীপ প্রদীপ কুমার দত্ত। আমি যে হুম। আপনাদের এটাতে আজকে লিংক পাইছি অবশ্য ওই 11:30টার দিকে। আমি আপনার ক্লাসে হ্যাঁ, জয়েন করছি, পুরোপুরি মানে পাইনি আর কি। এটা পান তো নাই, আমি আচ্ছা। পেয়ে হুম, যাব না? পেয়ে যাবেন, ক্লাস ভিডিও পেয়ে যাবেন, এবং আগের ক্লাস ভিডিওগুলো মাস্ট বি কভার করবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জন্য আমি যে ওই ডোমেইন হোস্টিং সবাই বলতেছে, আমি তো আসলে ওইটা হুম হুম দেখি হুম, নাই। তো যাই হোক, স্বাভাবিক, আমি আপনি একটু দেখি, আশা বুঝেন। করি আমিও আগামী পুরোটা ক্লাস তো আমি পুরোটা রেকর্ড করছি তো, আমি খুব দ্রুতই আপলোড করে দিয়ে দিব ক্লাসরুমে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক আচ্ছা, ইউ এই ভাই। নামটা নেওয়া যাবে মনে হচ্ছে, তেমন কেউ হয়তো বা ব্র্যান্ডিং করে না, এটা দিয়ে নিতে পারেন। স্যার, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া বলছে এখন লিভ নিয়ে নেবো। অবশ্যই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, শেষ করি তাহলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা জি, হবে হয়তো কোনো একটা ক্লাসে আবার পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আর আপনি ভালো থাকবেন। ঠিক আছে হ্যাঁ, ভাই, আসসালামু আল্লাহ আলাইকুম। যে হাফেজ। কোনো দরকার ঠিক হলে আছে ভাইয়া, নয়টা আল্লাহ থেকে হাফেজ। নক ঠিক আছে করবেন, ভাইয়া। বা আমাকে আল্লাহ সরাসরি হাফিজ ইনবক্স ভাই। করতে পারেন, আমি আপনাদের চ্যাট গ্রুপে আছি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। আসসালামু ওকে। আলাইকুম।